আশা করি আজকের এই ভিডিওটি কমপ্লিট দেখার পর অন্তত এই টপিকস গুলা সম্পর্কে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। আজকে আমরা যে টপিকস গুলা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেগুলি হচ্ছে ডিএলএড ফার্স্ট সেমিস্টারের S1.1 অর্থাৎ গ্রোথ ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অফ চিলড্রেনের কিছু গুরুত্বপূর্ণ টপিকস। গ্রোথ ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অফ চিলড্রেন অর্থাৎ শিশুর বৃদ্ধি, বিকাশ ও সুরক্ষা। শিশুর বৃদ্ধি বলতে আমরা কি বুঝি, বিকাশ বলতে কি বুঝি এবং বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য কি সেগুলো সম্পর্কে আমরা জানবো, এবং সাথে শিশুর সুরক্ষা বলতে আমরা কি বুঝি সেই বিষয়ে আমরা জানবো। ঠিক আছে, পার্সপেক্টিভ ইন চাইল্ড ডেভেলপমেন্ট, শিশুর বিকাশের দৃষ্টিভঙ্গি সম্পর্কেও আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটি শুরু করি। গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, ইটস কনসেপ্ট এন্ড প্রিন্সিপলস। গ্রোথ এবং ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি এবং গ্রোথ এবং ডেভেলপমেন্টের নীতি কি কি আছে সেগুলো সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আজকে যেগুলা আমরা বিষয় নিয়ে আলোচনা করব সেগুলা সম্পর্কে মাতৃভাষায় কিছু আলোচনা করে নিব প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা প্রফেশনাল ভাষায় সেগুলা ধীরে ধীরে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো একটু মাতৃভাষায় সেই টপিকস গুলা সম্পর্কে আমরা বুঝে নেই। যেহেতু মাতৃভাষায় আমরা কথা হই আর সুতরাং আমরা চাইমু যে এগুলো শর্টকাট আজানি যায়। ঠিক আছে, আচ্ছা চলো আমরা এখন মাতৃভাষায় কিছু আলোচনা করে লাই। গ্রোথ আর ডেভেলপমেন্ট বলতে আমরা কিতা বুঝাই? গ্রোথ আর ডেভেলপমেন্ট বলতে গ্রোথ হইলে গিয়ে বৃদ্ধি, অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গর বৃদ্ধি বা ফিজিক্যালি যে কোনো জিনিসের বৃদ্ধি, কোনো কিছু বাড়া। যেমন মনে করো একটা শিশু আছে 6 বছর, তারপরে হে 8 বছর হইলো, তারপরে 10 বছর হইলো, হে তো অনবরত বাড়িতে আছে, তার হাত পা বাড়িতে আছে, তার শেপ বাড়িতে আছে, তার সাইজ বাড়িতে আছে, তার ওজন বাড়িতে আছে। এই যে শারীরিক পরিবর্তন যেগুলো আছে ওগুলার হয় গ্রোথ, অর্থাৎ শরীরের সাথে যেগুলো সম্পর্ক আছে আর শরীরের যেগুলো বৃদ্ধি যেগুলো দেখতে পাই ওগুলার হয় বৃদ্ধি। ঠিক আছে, একটু পরে আমরা বালা করে আলোচনা সময় করবো, সময় তোমরা বালা করে এক্সাম্পল সহ এটা বুঝবাই। আর ডেভেলপমেন্ট আমরা এটা বুঝবাই যে এটা বিকাশ, কিন্তু বিকাশ হইতে সময় শুধু শারীরিক বিকাশ এটা নয়, বরং শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, আবেগিক বিকাশ, সামাজিক বিকাশ, যত ধরনের বিকাশ হইতে পারে। একটা মানুষের বিভিন্ন ধরনের বিভিন্ন সাইটের দিকে উন্নত হয়, যত ধরনের উন্নত আছে সব ধরনের উন্নতরে কিন্তু ডেভেলপমেন্ট হওয়া হয়। ঠিক আছে, ডেভেলপমেন্টের প্রিন্সিপল কিতা? তাইলে আমরা ডেভেলপমেন্ট যেহেতু বুঝতে পারছি যে সব ধরনের বিকাশ, ব্যক্তির যত ধরনের বিকাশ আছে সব ধরনের বিকাশে আমরা ডেভেলপমেন্ট হই, সুতরাং আমরা এটার নীতিগুলো ওইভাবে হইতে পারি বিকাশ সারা জীবন ব্যাপী চলতে থাকে। অর্থাৎ একজন ব্যক্তি আজকে কোনো জিনিস শিখলো, ও শিখা জিনিস দিয়ে অন্যদিন আরেক জিনিস শিখলো, তারপরে আরেক জিনিস শিখলো, অর্থাৎ সারা জীবন ধরিয়া হে শিখে, অর্থাৎ সারা জীবন ব্যাপী হে শিখতে পারে। এরপরে আরেকটা আমরা কইতে পারি যেমন ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্যাটার্ন সবর ক্ষেত্রে সমান। যেমন মনে করো একটা শিশু যখন জন্মগ্রহণ করে, প্রথমে সে বুয়া শিখবো, তারপরে হে আঠা শিখবো, তারপরে দৌড়ানি শিখবো। ও যে প্যাটার্ন যেগুলো আছে এই প্যাটার্ন এগুলো ভারতের হরুতার যেরকম থাকবো, আফ্রিকার হরুতার ও সেম থাকবো, পৃথিবীর যে কোনো জায়গার হোক সব শিশুদের সেম প্যাটার্নে থাকবো। ঠিক আছে, ও এটাও একটা হইল গিয়ে নীতি। আরো বিভিন্ন ধরনের নীতি আছে, এগুলো আমরা পড়িব। ঠিক আছে, এর বাদে আমরা আলোচনা করবো স্টেজ অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের বিভিন্ন ধরনের স্টেজ আছে, অনেকটা স্টেজ আছে, কিন্তু এর মধ্যে থেকে সাইটটা বিশেষ করে গুরুত্বপূর্ণ। যেমন একটা স্টেজে আমরা কইতে পারি ইনফেন্সি। এই ইনফেন্সি হইল গিয়া একটা শিশু জন্মর পর থাকি 2 বছর পর্যন্ত যে সময়কাল আছে, যে সময় যেখানে আছে, এই সময়ে আমরা কই ইনফেন্সি। আর একটা কই আমরা আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড ও সময় হয় যে 2 থেকে 6 বছরের ভিতরে যে সময় আছে, এই সময়ের যেগুলা কাজ হোক বা যেগুলা জিনিস হোক, এই সময়গুলারে আমরা কই আর্লি চাইল্ডহুড। ঠিক আছে, এরপরে লেটার চাইল্ডহুড, 6 থেকে 12 বছরের ভিতরে যে সময় আছে, এই সময়ে আমরা কিতা কই লেটার চাইল্ডহুড। আর এই লেটার চাইল্ডহুডের খাস কিতা আছে, ক্যারেক্টারিস্টিক্স কিতা আছে, এগুলো আমরা ডিটেইলস আলোচনা করব যখন পার্টি বালা করে আলোচনা করার লাগবে। ঠিক আছে, এরপরে অ্যাডোলেসেন্স। তো অ্যাডোলেসেন্স হইল গিয়ে 12 থেকে 18 বছরের ভিতরে, এই সময় কিতা কিতা ক্যারেক্টারিস্টিক্স আছে, এই সব বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব। ওইগুলো হইল গিয়ে স্টেজ অফ ডেভেলপমেন্ট। ঠিক আছে, এরপরে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিতা কিতা ফ্যাক্টরে, কিতা কিতা জিনিসে এফেক্ট করে, প্রভাবিত করে, অর্থাৎ ডেভেলপমেন্টে কিতা কিতা জিনিসে প্রভাবিত করে। তো আমরা সাধারণত কইতে পারি যে বিকাশের ক্ষেত্রে বহুত জিনিসে প্রভাব ফেলাইতে পারে। যেমন মনে করো পরিবেশে প্রভাব ফেলাইতে পারে। পরিবেশ যদি ভালো কোনো পরিবেশ থাকে তাইলে শিশুর বিকাশ ভালো হয়ে যাব, জলদি জলদি হইব। যেমন খারাপ পরিবেশ থাকলে এটা খারাপ হইব। এরপরে আমরা স্কুল হইতে পারি, স্কুলে বিভিন্ন ধরনের বিকাশের ক্ষেত্রে প্রভাবিত ফেলায়। যদি স্কুলের পরিবেশ সবগুলো যদি ভালো হয়, স্কুলের কারিকুলামের ভিতরে যত ধরনের অ্যাক্টিভিটিস আছে, খেলাধুলা হোক বা গান নাচ বা ক্লাস হোক, যতগুলা কাজকর্ম আছে সবগুলা যদি ভালোভাবে থাকে, ভালোভাবে কারিকুলাম যদি মেনটেইন থাকে, তাইলে হরুতার বিকাশ ভালো হইব। এরপরে প্যারেন্টস আমরা হইতে পারি, প্যারেন্টসের কারণেও কিন্তু প্রভাবিত করে ডেভেলপমেন্টের ক্ষেত্রে। যেমন মনে করো যদি যত্নশীল যদি বাবা মা থাকুন, তাইলে হরুতার বিকাশ জলদি হইব এবং তার যে মানসিক, শারীরিক, আবেগিক সব ধরনের যে বিকাশ যেগুলো আছে, এই ধরনের সবগুলা বিকাশের ক্ষেত্রে কিন্তু তারা সাহায্য করতে পারবে এবং তারা ভালো দিকে তারা চালাইয়া নিতে পারবো এবং সে এক সময় তার গোলটারে অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে, আরো বিভিন্ন ধরনের ফ্যাক্টরস আছে যেগুলা এফেক্ট করে
প্রভাবিত করে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে টুলস ফর গ্যাদারিং ডাটা অ্যাবাউট ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, শিশুদের বিকাশ সম্পর্কিত তথ্য সংগ্রহের উপায়সমূহ। শিশুদের বিকাশ বিভিন্ন ধরনের হয়ে থাকে, সামাজিক বিকাশ, ফিজিক্যাল বিকাশ, আবেগিক বিকাশ, তারপর ইমোশনাল বিকাশ, আরো বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট আছে। যত ধরনের উন্নত হয় একটি শিশুর মধ্যে, সেটাই হচ্ছে বিকাশ। অর্থাৎ শিশুদের বিকাশ সম্পর্কিত যত ধরনের তথ্য আছে, সেই তথ্যগুলা সংগ্রহ করার কিছু সরঞ্জাম রয়েছে, কিছু উপায় সমূহ রয়েছে। সেই উপায় সমূহ তোমাদের সিলেবাসেই দেওয়া আছে। যেমন মনে করো ন্যাচারালিস্টিক অবজারভেশন। ন্যাচারালিস্টিক অবজারভেশন হইতে সময় ওটারে আমরা বুঝাই যে, মনে করো ফর এক্সাম্পল একটা হরুতা ক্লাসও আইলো বা একটা হরুতা স্কুলও আইলো, আবার পরে একজন টিচারে তারে অবজারভেশন করতে হরুতারে যে হে চলের কিলা, বন্ধুদের সাথে চলাফেরা করার কিলা, ক্লাসও কিলা থাকে বা বাইরে কিলা যায়, বা মিড ডে মিলের সময় হে কিলা মানে কি আচরণ করে, বা কথাবার্তা কিরকম, যোগাযোগের তার কি ফাঁকিরে কোন ফাঁকিরে চলে, এই সবগুলা কিন্তু অবজারভেশন করুন। এই যে অবজারভেশন করে একটা ডাটা কালেকশন করলা যে এই বাচ্চাটার সিস্টেম ও ফাঁকির, এই বাচ্চাটা চলে ও ফাঁকির, ওই যে ডাটা যেটা কালেকশন করলা ওইটা কোন কিনা ন্যাচারালিস্টিক অবজারভেশন, ঠিক আছে। এরপর ইন্টারভিউ তো তোমরা দেখো, তো এখানেও যেমন ফর এক্সাম্পল মনে করো ইন্টারভিউর মাধ্যমে একটা হরুতারে কোনো একজন শিক্ষককে নিয়ে আলাদা একটা রুম নিলা, নিয়ে কিছু জিনিস জিজ্ঞাসা করলা যে কোন বন্ধুর সাথে তোমার সম্পর্ক বেশি, কোন বন্ধুরে তোমার ভালো লাগে, বা কোন জিনিস তোমার পছন্দ লাগে, বা পড়ার ক্ষেত্রে তোমার কিটা মনোভাব আছে, বিভিন্ন ধরনের জিনিস জিজ্ঞাসা করতে পারেন। এর মাধ্যমে বাচ্চা যেটা আছে এটা রিপ্লাই দিব, তো এই রিপ্লাই যেগুলো দিব এই রিপ্লাইয়ের উপরে ভিত্তি করে কিন্তু তাই ডাটা কালেকশন করতে পারবা, ঠিক আছে। আরেকটা আছে কেস স্টাডি। কেস স্টাডি হচ্ছে সময় ওই জিনিসটা বুঝাই আমরা, একটা শিশুর সামাজিক জীবন, পারিবারিক জীবন, স্কুল জীবনের বিষয়, সবকিছু বিষয় ওভারঅল একটা জিনিসের ডাটা কালেকশন করা। অর্থাৎ তার পারিবারিক অবস্থা কিতা, তার সামাজিক অবস্থা কিতা, তার অর্থনৈতিক অবস্থা কিতা, সব ধরনের অবস্থার বিষয় জানিয়া একটা রিপোর্ট কালেকশন করা, এটার এখন কেস স্টাডি, ঠিক আছে। এরপরে অ্যানেকডোটাল রেকর্ডস, এটা একদম শর্টকাট, অর্থাৎ এটাও এক ধরনের রেকর্ড। তার ডাটা কালেকশন করার লাগে বিভিন্ন ধরনের, এছাড়া আরো বেজান আছে যেগুলা দিয়া হরুতার ডাটা কালেকশন করা যায়, কিন্তু এখানেও মানে কিছু মেনশন করা হয়েছে। অ্যানেকডোটাল রেকর্ডস এর মধ্যে তো একটা যেটা মনে করো স্পেসিফিক কোনো খামর বিষয়ে ডাটা কালেকশন করা, যেমন ফর এক্সাম্পল একটা হরুতা মানে রেগুলার স্কুলে আর যার কোনো কিছু নাই, হঠাৎ একটা দিন দেখলাম মানে ব্যাডমিন্টন, মনে করো স্কুলে ব্যাডমিন্টন খেলা চলে, তো ব্যাডমিন্টন খেলা যায় না, কোনো কিছু করে না, একটা ছেলেও গেলা, একদিন দেখলো ব্যাডমিন্টন খেলাত গেল এবং জিতিয়ে গেল, খেলাত মানে বালা একটা অ্যাচিভমেন্ট করিল, কোনো কিছু করিল, তখন এই যে হঠাৎ একটা গোটা একটা জিনিস যে এই জিনিসটারে কোনো কিছু লেখিয়া তোয়া বা ডাটারে কালেকশন করিয়া রাখা, এটারে হয় অ্যানেকডোটাল রেকর্ড, ঠিক আছে। এরপরে দেখি রিফ্লেকটিভ জার্নাল। রিফ্লেকটিভ জার্নাল হতে সময় ওটা, এটা একটা ডায়েরি আর কি, এটাও একটা ডাটা কালেকশনের একটা জিনিস। রিফ্লেকটিভ জার্নাল হতে সময় ওটা একজন শিক্ষকের ব্যক্তিগত যে মানে কিছু চলাফেরা আছে হরতাল লাগে মানে শিক্ষার্থীর লগে, এই যে চলাফেরার মাধ্যমে যেগুলা ব্যক্তিগত যেগুলা আদর্শ আছে, ব্যক্তিগত মানে চলাফেরার ক্ষেত্রে যেগুলো অভিজ্ঞতা পাইছেন, চিন্তা ভাবনা পাইছেন এবং পর্যবেক্ষণ করছেন ব্যক্তিগতভাবে, এই ব্যক্তিগতভাবে যেগুলা পাইছেন, ও যে যেগুলা দৃষ্টিকোণ অনুভব করছেন, তাই অবজারভেশন করছেন, এইগুলা নিয়মিতভাবে লিখে রাখুন যে ডায়েরিত, এই ডায়েরিটা হইল গিয়া রিফ্লেকটিভ জার্নাল, ঠিক আছে। এরপরে ক্লিনিক্যাল মেথড। ক্লিনিক কইতে সময় আমরা বুঝি আর মানে এমনি তো শুনি ক্লিনিকও গেছি, তো ক্লিনিক কইতে আমরা বুঝি আর এই ক্লিনিকও যেরকম মানে ডাক্তাররা বা কোনো অন্য কোনো বিশেষজ্ঞরা মানে যেভাবে চেক করেন, সেম এক্স্যাক্টলি এখানে মনে করতে শুধু শিক্ষার ক্ষেত্রে করেন, আর এখানে ওই লোকে মেডিকেল লাইনে করেন, বস অতটুকু ডিফারেন্স, কিন্তু জিনিসটা সেম, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতে শুরু করি, ঠিক আছে। তাহলে চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, ইট কনসেপ্ট এন্ড প্রিন্সিপলস। গ্রোথ মানে শরীরের মাপ, ওজন বা আকারের বৃদ্ধি, যেমন একজন শিশুর উচ্চতা বা ওজন বাড়া। এই যে একটু আগে আমি বলেছিলাম যে গ্রোথ বলতে শারীরিক যেগুলা বৃদ্ধি আছে সেগুলাকে গ্রোথ বলা হয়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা শরীরের ওজন বা শরীরের সাইজ বা শরীরের উচ্চতা, এই যে বিকাশ যেগুলো আছে, শরীরের বিভিন্ন ধরনের অঙ্গের যেগুলা বিকাশ আছে সেইগুলা মাপা যায়। এই মাপনযোগ্য যেগুলা জিনিস আছে সেগুলাই বলতে আমরা গ্রোথ বুঝি, ঠিক আছে। তারপরে ডেভেলপমেন্ট মানে শরীর ছাড়া মানসিক, সামাজিক, ভাষাগত, আচরণগত পরিবর্তন, যেমন কথা বলা শেখা বা ভালো ব্যবহার করা। ডেভেলপমেন্ট বলতে আমরা বলেছিলাম একটু আগে যে একটি শিশুর সব ধরনের বিকাশকে আমরা বুঝাই, শারীরিক বিকাশ হোক, মানসিক বিকাশ হোক, ভাষার বিকাশ হোক, চলাচলের বিকাশ হোক, যোগাযোগের বিকাশ হোক, অর্থনৈতিক বিকাশ হোক, রাজনৈতিক বিকাশ হোক, আবেগিক বিকাশ হোক, এই ডেভেলপমেন্ট বলতে এইগুলোই আমরা বুঝি, ঠিক আছে। এবং এর মধ্যে আমরা একটি জিনিস লক্ষ্য করতে পারবো যে এই জিনিসটা মাপা যায়, কিন্তু এই জিনিসটা মাপা যায় না। যেমন মনে করো একটি শিশুর মানসিক দিক দিয়ে কতটুকু বিকাশ হয়েছে সেগুলো আমরা মাপতে পারবো, সেগুলো তো আমরা মাপতে পারবো না। একটা শিশু সামাজিকভাবে সে কতটুকু উন্নত হয়েছে, সমাজের সাথে কিভাবে যোগাযোগ রাখছে, কিভাবে তার আশেপাশের লোকদের সাথে সে কথা বলছে, সবার সাথে কিভাবে আচরণ করতেছে, সেইগুলো তো আমরা মাপতে পারবো না, ঠিক আছে। তো এই কথাই বলা হয়েছে এটা মাপনযোগ্য নয়। আচ্ছা, তাহলে চলো আমরা এখন গ্রোথ এবং ডেভেলপমেন্টের পার্থক্যগুলো বুঝে নেই, ঠিক আছে। গ্রোথ হলো শুধু শারীরিক, উচ্চতা, ওজন,
এবং ডেভেলপমেন্ট হচ্ছে শারীরিক, মানসিক, সামাজিক, ভাষাগত, আচরণগত। আচ্ছা, এখানে এই যে লাইনটা লিখেছি এইটাকে আমি একেবারে ক্লিয়ার করে দিই। শারীরিক বিকাশ, শুধু শারীরিক, এখানেও বলেছে শারীরিক, তাহলে দুটাতেই শারীরিক কিভাবে হবে? এখানে যেহেতু আমরা পার্থক্য বলছি, দুটাতেই শারীরিক কিভাবে হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? মনে করো এই একটা আমি বাউন্ডারি এঁকে দিলাম। এই বাউন্ডারি, টোটাল বাউন্ডারিটির নাম হচ্ছে ডেভেলপমেন্ট, এবং এই ডেভেলপমেন্টের ভিতরে কিছু পার্টস আছে, যেমন মনে করো এই অংশটাকে গ্রোথ বলা হচ্ছে। আমরা দেখলাম এখানে যে এই সম্পূর্ণ এলাকাটাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট। কিন্তু এই ডেভেলপমেন্টের ভিতরে রয়েছে গ্রোথ, অর্থাৎ গ্রোথটি হচ্ছে ডেভেলপমেন্টের একটি অংশ। সেজন্য বলা হয়েছে যে এখানে তো শুধু শারীরিক বিকাশ হবে, ঠিক আছে, কিন্তু এখানে শারীরিক বিকাশ তো হবেই। দেখো, ডেভেলপমেন্টের ভিতরেই তো আছে গ্রোথ, যেহেতু ডেভেলপমেন্টের ভিতরেই গ্রোথটা আছে, সুতরাং আমরা বলতে পারি যে শারীরিক বিকাশ ডেভেলপমেন্টের ভিতরে হবে। আর কি হবে? মানসিক হবে, সামাজিক হবে, ভাষাগত হবে, আচরণগত হবে, বিভিন্ন ধরনের বিকাশ হবে। আশা করি এখন এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। কারণ দুদিকেই তোমরা যখন শারীরিক শারীরিক দেখে নিবে তখন একটু কনফিউশনে পড়তে পারো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এরপরে এটি পরিমাপযোগ্য সেন্টিমিটার, কেজি ইত্যাদি দিয়ে। এটি পর্যবেক্ষণযোগ্য, সংখ্যায় মাপা যায় না। আমরা দেখেছি যে গ্রোথ যেহেতু শরীরের সাথে সম্পর্কিত, সুতরাং আমরা মাপতে পারি। একটি শিশু কতটুকু লম্বা হলো ইঞ্চি দিয়ে আমরা মাপতে পারি, বা একটা মানুষ কতটুকু মোটা হলো, সাইজটা কেমন বড় হলো, সেগুলো আমরা মাপতে কিন্তু পারি। সেজন্য বলা হচ্ছে যে এটি পরিমাপযোগ্য। কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটি পর্যবেক্ষণযোগ্য। যেমন মনে করো বিকাশের ক্ষেত্রে একটি শিশুর সামাজিক বিকাশ হলো, আচরণগত বিকাশ হলো, সেই বিকাশটাকে কি আমরা মাপতে পারবো? সেটা তো আমরা মাপতে পারবো না। কতটুকু সামাজিক বিকাশ হলো সেটাকে তো আমরা মাপতে পারবো না। সুতরাং এখানে এজন্য বলা হয়েছে যে এটা পর্যবেক্ষণযোগ্য, শুধু অবজারভেশন করা যায়, ঠিক আছে, সংখ্যায় মাপা যায় না। তারপরে নির্দিষ্ট সময়ের জন্য, পরে ধীর বা বন্ধ হয়, আজীবন চলে। গ্রোথটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য, অর্থাৎ গ্রোথ যেটি আছে সেটি একটি লিমিটেড টাইমের জন্য, এবং একটি নির্দিষ্ট টাইম যাওয়ার পরে গ্রোথটা কিন্তু বন্ধ হয়ে যায়। যেমন মনে করো একটি ব্যক্তি লম্বা হচ্ছে আর একটু লম্বা হচ্ছে, বাড়তে থাকে, তাহলে এক সময় আকাশে লেগে যাবে। তো এই জন্য এই কথাই বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের জন্য। বা একজন মানুষ মোটা হচ্ছে, একেবারে তো মোটা সারা জীবন তো হতে থাকবে না, এক সময় তো থেমে যাবে। এই কথাই বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু ডেভেলপমেন্ট আর জীবন চলে। কারণ দেখো, যদি একজন মানুষের ভাষাগত বিকাশ হয়, বা সামাজিক বিকাশ হয়, বা আচরণগত বিকাশ হয়, সেটি কিন্তু সারা জীবন ধরে চলবে। সারা জীবন কিন্তু সে সেগুলার পরিবর্তন ঘটাতে পারবে, সেগুলা চেঞ্জ আনতে পারবে, সেগুলার বিকাশ ঘটাতে পারবে। সেজন্য বলা হয়েছে যে এটি আজীবন ধরে চলে, ঠিক আছে? তারপরে পরিমাণগত এবং এটি গুণগত। পরিমাণগত বলতে কি বুঝি? এই যে আমরা একটু আগেই বলেছি, আসলে এই যে পয়েন্টস গুলা দিয়েছি আসলে একটি কথার মধ্যে সমাপ্ত। শুধু শুধু আমরা সংক্ষেপে যদি বলি তাহলে এটা বলতে পারি যে শারীরিক যেগুলা বৃদ্ধি আছে, শরীরের অঙ্গে প্রত্যঙ্গের যেগুলা বৃদ্ধি আছে সেগুলাকে আমরা গ্রোথ বলি। এবং শরীর সহ বাকি যত ধরনের উন্নয়ন আছে, যত ধরনের বিকাশ আছে, সকল বিকাশকে আমরা ডেভেলপমেন্ট বলি। সংক্ষেপে বলতে পারি। এই জিনিসটাকে এত লম্বা করে এতটি পয়েন্টস বানিয়ে দিচ্ছে, ঠিক আছে? পরিমাণগত, পরিমাণগত বলতে আমরা কি বুঝি? যে কোয়ান্টিটি বলতে এইখানে যে 1 ইঞ্চি বা 1 কেজি বা 2 কেজি ওজন, তো এইগুলো আমরা মাপতে পারি, সেগুলা কি পরিমাণগত। এটা হচ্ছে গুণগত। যেমন মনে করো সামাজিক বিকাশ হচ্ছে, বা তার আচরণের বিকাশ হচ্ছে, তখন কি হয়েছে? গুণগত তার বিকাশ হয়েছে, ঠিক আছে? সাথে দিয়েছে পরিমাণগত, অর্থাৎ যে এখানে কোয়ান্টিটিভ হবে এবং কোয়ালিটেটিভ হবে। কারণ আমরা জানি যে গ্রোথ যেটি সেটি হচ্ছে ডেভেলপমেন্টের একটি অংশ। সুতরাং ডেভেলপমেন্ট তো গ্রোথ ছাড়া হতে পারবে, কিন্তু গ্রোথ ডেভেলপমেন্ট ছাড়া হতে পারবে না, ঠিক আছে? তারপরে বাহ্যিক পরিবর্তন, বাহ্যিক প্লাস আভ্যন্তরীণ পরিবর্তন। গ্রোথ যেটা আছে সেটা হচ্ছে বাহ্যিক পরিবর্তন। যেমন মনে করো একটি আঙ্গুল আছে, সেই আঙ্গুলটি একটু বেড়ে যাচ্ছে, বা একটি শিশু লম্বা হচ্ছে, সেইগুলা কিন্তু বাহ্যিক। বাহ্যিক বলতে আমরা বাহিরের বুঝি। তো এইগুলা আমরা দেখতে পাই যে একটি শিশু কিভাবে বড় হচ্ছে, বা কিভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলা বড় হচ্ছে, সেগুলো আমরা দেখতে পাই, সেগুলো বাহ্যিক, ঠিক আছে, সেগুলো বাইরের। কিন্তু ডেভেলপমেন্ট বাহ্যিক প্লাস আভ্যন্তরীণ। বাহ্যিক তো হবেই, এই যে গ্রোথ যেটা এটাও তো ডেভেলপমেন্ট, সুতরাং যে সেটা তো বাহ্যিক হবেই, তার সাথে আভ্যন্তরীণ হবে। আভ্যন্তরীণ বলতে কি বুঝি আমরা? এখন ওই যে ভাষাগত, আচরণগত, এগুলো তো ভিতরের, এগুলো তো আমরা দেখতে পাবো না, বাইরের নয়, ওইগুলোর কথা বলা হয়েছে, ঠিক আছে? গ্রোথ কেবল শরীর সম্পর্কিত, গ্রোথ শুধু শরীরের সাথে সম্পর্কিত, আমরা একটু আগেই সবগুলা বুঝে নিয়েছি। এবং ডেভেলপমেন্ট মন, ভাষা, আচরণ, বুদ্ধি, সব ক্ষেত্রে। গ্রোথ হচ্ছে চেহারার পরিবর্তন। আমরা তো বুঝেছি যে শরীরের পরিবর্তনকেই আমরা গ্রোথ বলি। এখানে ডেভেলপমেন্টের ক্ষেত্রে দক্ষতা, বুদ্ধি, আচরণের পরিবর্তন। এবং এখানে এই কথা আমরা আগেই বলে দিয়েছি, এক পর্যায়ে গিয়ে থেমে যায়, কিন্তু ডেভেলপমেন্ট জীবনব্যাপী চলতে থাকে। বৃদ্ধি ও বিকাশের সম্পর্কিত আরো কিছু তথ্য আমরা জানি। দেখো, বিকাশ ধাপে ধাপে হয়। যেমন একটি শিশু প্রথমে শিখলো ও আর শহীদের কই, তারপর সে বানান শিখবে, তারপর রিডিং শিখবে, এইভাবে চলতে থাকবে। বিকাশ যেটা
এই বিকাশটা ধাপে ধাপে হয়। এটা তো আমরা জানি যে মনে করো একটি শিশুর ল্যাঙ্গুয়েজের বিকাশ হচ্ছে বা সামাজিক বিকাশ হচ্ছে, সে সব প্রথমে তার ঘরের পরিবারের সাথে আলোচনা করবে, পরিবারের মেম্বারের সাথে সে আলোচনা করবে, তারপরে সে তার বন্ধুদের সাথে আলোচনা করবে, তারপরে আশেপাশে সমাজের সাথে সে আলোচনা করবে, বিভিন্ন ধরনের জিনিস শিখবে, ঠিক আছে, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সে অর্জন করবে। তো একটা ধাপে ধাপে হচ্ছে সেই বিকাশটা, সামাজিক বিকাশ, এইভাবে অর্থনৈতিক বিকাশ, রাজনৈতিক বিকাশ, সবকিছুর বিকাশই ধাপে ধাপে হয়, এই কথা বলা হয়েছে, ঠিক আছে। তারপরে বিকাশের ক্ষেত্রে যেভাবে পরিবর্তন হয়, আচ্ছা বিকাশের বিষয়ে আরো কিছু আমরা পয়েন্টস গুলা জেনে নেই। আসলে তোমাদের এক্সামে ততগুলা দরকার পড়বে না এইগুলা। আচ্ছা ঠিক আছে, একটু বলে দেই আমি। বিকাশের ক্ষেত্রে যেভাবে পরিবর্তন হয়, প্রোগ্রেসিভ পরিবর্তন, বিকাশের যে পরিবর্তন হয় সেটা কিভাবে হয়, প্রোগ্রেসিভ ভাবে হয়। অর্থাৎ প্রোগ্রেসিভ চেঞ্জ বলতে আমরা কি বুঝি, যেমন মনে করো একজন ব্যক্তি কোনো রোগে আক্রান্ত হলো, সেই রোগে আক্রান্ত হওয়ার পর কিন্তু তার অবনতি হচ্ছে, তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, এই যে পরিবর্তন যেটা, সেটাকে আমরা ডেভেলপমেন্ট বলতে পারবো না, কারণ সেটা অবনতির দিকে যাচ্ছে। তো এই জন্য বলছে প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ ধীরে ধীরে বা ক্রমান্বয়ে অগ্রগতির যে মাধ্যমে যে পরিবর্তন ঘটে, অর্থাৎ মানে যেগুলা পজিটিভ, যেগুলা ডেভেলপমেন্ট হবে, উন্নত হবে, সেগুলাকে বলা হবে বিকাশ, নেগেটিভ এটা নয়, ঠিক আছে। আচ্ছা, শিশুর জ্ঞান ধীরে ধীরে বাড়ে, এটা ক্রমবর্ধনের পরিবর্তন। অর্ডারলি চেঞ্জ, এটা অর্ডারলি চেঞ্জ হয়, শৃঙ্খলাপূর্ণ পরিবর্তন। একটি শিশু প্রথমে হামাগুড়ি দিবে, তারপরে বসা শিখবে, তারপরে হাঁটা শিখবে, তারপরে দৌড়াতে শিখবে। এই যে অর্ডারলি ভাবে, এই যে ক্রমান্বয়ে শৃঙ্খলাবদ্ধ ভাবে যে পরিবর্তন হচ্ছে, সেটাকে আমরা বলছি যে বিকাশের একটি সূত্র হচ্ছে অর্ডারলি চেঞ্জ হওয়া, ঠিক আছে। তো বিকাশটা কিভাবে হয়, অর্ডারলি চেঞ্জ হয়। সিকুয়েন্সিয়াল চেঞ্জ, ধারাবাহিক পরিবর্তন, যে কোনো জিনিস আমরা যদি শিখি তখন যে ধাপগুলো আসে সেগুলা একের পরে এক আসে, ঠিক আছে। বৃদ্ধি শুধু বিকাশের একটি অংশ, এজন্য বৃদ্ধি ছাড়া বিকাশ হতে পারে, কিন্তু বিকাশ ছাড়া বৃদ্ধি সম্ভব নয়। বৃদ্ধি না হলেও ব্যক্তির বিকাশ হতে পারে, কিন্তু বিকাশ না হয়ে ব্যক্তির বৃদ্ধি কখনো হয় না। আচ্ছা, এই যে কথাটা যেটা আছে আবার আমি বলে দিই, দেখো এই আছে, এই টোটালটা হচ্ছে বিকাশ। এই বিকাশের একটি ছোট্ট অঙ্গের নাম হচ্ছে গ্রোথ, বৃদ্ধি, ঠিক আছে। এখন এখানে প্রথম যেটা আমি বলে দিয়েছি যে বৃদ্ধি শুধু বিকাশের একটি অংশ। বৃদ্ধি যেটা আছে, এই যে বৃদ্ধি, বৃদ্ধি হচ্ছে এই বিকাশের একটি অংশ না, এই অংশের কথা বলা হচ্ছে। আচ্ছা, এজন্য বৃদ্ধি ছাড়া বিকাশ হতে পারে। এখন যদি বৃদ্ধিকে আমরা বাইরে ফেলে দেই, তাহলে এই বাক্সটা এইভাবে হয়ে যাবে। তো তাহলে এখনো পর্যন্ত বিকাশ আছে, এই টুকরোটা যদি আমরা ছেড়ে দেই, তবুও যে বিকাশ তো আমাদের কাছে আছে। তো এই কথাই বলা হয়েছে, এজন্য বৃদ্ধি ছাড়া বিকাশ হতে পারে, কিন্তু বিকাশ ছাড়া বৃদ্ধি হতে পারে না। কারণ হচ্ছে এই মনে করো বৃদ্ধি, এই বৃদ্ধিটা বিকাশ ছাড়া হতে পারবে না, কারণ সে অলরেডি বিকাশের ভিতরেই রয়েছে বৃদ্ধিটা, সুতরাং সে বিকাশ ছাড়া সে হতেই পারবে না, এই কথাই বলা হচ্ছে, ঠিক আছে। বৃদ্ধি না হলে, আরেকটা পয়েন্ট দেখো, বৃদ্ধি না হলেও ব্যক্তির বিকাশ হতে পারে, কিন্তু বিকাশ না হয়ে ব্যক্তির বৃদ্ধি কখনো হয় না। অর্থাৎ বৃদ্ধি না হলেও ব্যক্তির বিকাশ হতে পারে। যেমন মনে করো একটি শিশু এইখানে আছে, ঠিক আছে, 10 বছরে এইভাবে ছিল, 11 বছরে এইভাবে ছিল, 15 বছরে এইভাবে ছিল, একেবারে 25 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এই ব্যক্তিটি, এই শিশুটি এইভাবেই আছে, তার হাইটও বাড়ছে না, তার ওজনও বাড়ছে না, কোনো কিছু বাড়ছে না, কিন্তু তার বিকাশ তো হচ্ছে, তার ভাষার বিকাশ, সামাজিক বিকাশ, অর্থনৈতিক বিকাশ, রাজনৈতিক বিকাশ, আবেগিক বিকাশ, সব ধরনের বিকাশ তো হচ্ছে। এই কথাই বলা হয়েছে যে বৃদ্ধি না হলেও ব্যক্তির বিকাশ হতে পারে, কিন্তু বিকাশ না হয়ে ব্যক্তির বৃদ্ধি কখনো হয় না। কারণ বিকাশ যদি না হয় তাহলে বৃদ্ধি কিভাবে হবে, ঠিক আছে। বিকাশের প্রকারগুলো আছে, বিকাশের বিভিন্ন ধরনের প্রকার আছে, সেগুলা সম্ভবত সামনে দেওয়া আছে এগুলা, কিন্তু এখানে আমি লিখে রাখলাম, যদি কখনো আসে তাহলে সেগুলো বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। এখন আমরা শুধু জেনে নেই বিকাশের প্রকারগুলা। ফিজিক্যাল বিকাশ, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশিয়াল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট, এগুলা তোমাদের এই বর্তমানে এই যে যেটা অনুশীলনী আছে বা যেটা ইউনিট আছে সেই ইউনিটের মধ্যে এটা নেই, সুতরাং এখানে আমরা আলোচনা করতে যাচ্ছি না। শুধু মনে রাখবে যে ডেভেলপমেন্টের প্রকারগুলা হচ্ছে এইগুলা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখো প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট। তাহলে আমরা দেখবো ডেভেলপমেন্টের নীতিগুলা কি আছে। ধারাবাহিকতার নীতি, অর্থাৎ বিকাশ হলো অব্যাহত এবং ধারাবাহিক প্রক্রিয়া, এটি জন্ম থেকেই শুরু হয়ে মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকে। উদাহরণস্বরূপ একটি শিশুর মস্তিষ্ক এবং দেহ ক্রমাগত বিকাশ লাভ করে, এক সময় থেমে থাকে না, ঠিক আছে। যে ব্যক্তির যে বিকাশ যেটা আছে সেটি ধারাবাহিক ভাবে বিকাশ হয়, যেমন সামাজিক বিকাশ হোক, যে কোনো ধরনের বিকাশ হোক, সেই বিকাশটা কিন্তু ধারাবাহিক ভাবে হয় এবং আজীবন চলতে থাকে, এই কথাই বলা হয়েছে, এটি একটা নীতি, ঠিক আছে। তারপরে রেট অফ গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ইজ নট ইউনিফর্ম, বৃদ্ধি এবং বিকাশ সকল ব্যক্তির জন্য সমান নয়। বৃদ্ধি এবং বিকাশ যে এটি কিন্তু সব ব্যক্তির জন্য সমান নয়। অর্থাৎ কোনো শিশু আছে, যেমন মনে করো 2 বছরের শিশু অনেক ভালোভাবে কথা বলতে পারে, কিন্তু আরেকটি অন্য শিশু 2 বছরের শিশু আছে বা 5 বছরের শিশু আছে, সে কিন্তু ভালোভাবে কথা বলতে পারে না। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে একটি শিশু অন্য শিশুর থেকে একটু আলাদা হতে পারে, এই কথাই বলা হয়। গ্রোথ এবং ডেভেলপমেন্টের যে রেট আছে সেই পার্সেন্টেজটা কিন্তু সবার ক্ষেত্রে সমান নয়, অর্থাৎ বিকাশের ক্ষেত্রে একে অন্যের থেকে আলাদা থাকে,
ঠিক আছে, কেউ 2 বছরে শিখে নেয়, কেউ ওই জিনিস 5 বছরে শিখে নেয়, কারো 10 বছর, যতটুকু হাইট বেড়ে যায়, কারো 15 বছরে সেই হাইটটা বাড়ে। এই কথাই বলা হয়েছে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে আমরা এটা বুঝি যে প্রত্যেকটা ব্যক্তি একের চাইতে অন্য আলাদা, অর্থাৎ প্রত্যেকের চাহিদা হোক বা প্রত্যেকের দক্ষতা হোক বা প্রত্যেকের আচরণ হোক, ভাষাগত আচরণ হোক বা সামাজিক আচরণ হোক বা চলাফেরার ক্ষেত্রে বা যোগাযোগের ক্ষেত্রে, সব জিনিসের ক্ষেত্রে কিন্তু এক ব্যক্তি অন্য ব্যক্তির থেকে একটু আলাদা থাকে। এই কথাই বলা হয়েছে যে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, অর্থাৎ এক ব্যক্তি আরেক ব্যক্তি থেকে আলাদা থাকে। যেমন একজন বাচ্চা আগে কথা বলতে শুরু করে এবং অন্যজন দেরি করতে পারে, দেখেছো যে একটি শিশুর মতো অন্য শিশু নয়, একটি শিশু একরকম থাকতে পারে, অন্য শিশু অন্যরকম থাকে, অর্থাৎ একটি শিশু অন্য শিশুর মতো নয়। প্রত্যেকটা শিশুর আলাদা আলাদা অভ্যাস আছে, আলাদা আলাদা চাহিদা আছে, আলাদা আলাদা ডিমান্ড আছে, ঠিক আছে, প্রত্যেকটা শিশুই আলাদা, এই কথা বলা হয়েছে। ঠিক আছে, তারপরে ইউনিফর্মিটি অফ প্যাটার্ন, অর্থাৎ এটা বলতে আমরা এই জিনিস বুঝি, মনে করো প্যাটার্ন বলতে আমরা কি বুঝি, যে কোনো জিনিসের একটা প্যাটার্ন বলি না, রিজনিং এর অঙ্ক যখন করি তখন একটা প্যাটার্ন, একটি অঙ্ক যখন রিজনিং দেওয়া হয় তখন একটা প্যাটার্ন ফলো করা হয়, যে 2 এর পরে 4, 4 এর পরে 6, 6 এর পরে 8, এই যে একটা প্যাটার্ন অনুসরণ করছে, এই প্যাটার্নের কথাই এখানে বলা হয়েছে যে ইউনিফর্মিটি অফ প্যাটার্ন। প্যাটার্নের ইউনিফর্মিটি, অর্থাৎ প্যাটার্ন সবার ক্ষেত্রে সমান। মনে করো ভারতের শিশু সর্বপ্রথম যখন জন্মগ্রহণ করবে, তারপরে সে হামাগুড়ি দিবে, তারপরে সে বসা শিখবে, তারপরে সে হাঁটা শিখবে। একইভাবে আমেরিকার ছেলে মেয়েগুলা বা আফ্রিকার ছেলে মেয়েগুলা সেম একইভাবে, যে প্রথমে হামাগুড়ি দিবে, তারপরে বসা, তারপরে দাঁড়ানো, তারপরে হাঁটা, তারপরে দৌড়ানো, এইভাবে এই যে প্যাটার্ন যেটা আছে, ইউনিফর্মিটি অফ প্যাটার্ন, অর্থাৎ বিকাশের বিন্যাসের যে বিন্যাসের সমরূপতা সবার ক্ষেত্রে কিন্তু সমান হয়, এই কথাই বলা হয়েছে। বিশ্বের সকল শিশুর বিকাশ প্রক্রিয়া সমান, বিশ্বের যত শিশু আছে সকল শিশুর বিকাশ একই রকমের হয়। যখন জন্মগ্রহণ করে তারপরে হামাগুড়ি দেয়, তারপরে বসতে শিখে, তারপরে দাঁড়াতে শিখে, এইভাবে যে ক্রমান্বয়ে হয়ে থাকে। তারপরে ডেভেলপমেন্ট প্রিসিড ফ্রম জেনারেল টু স্পেসিফিক। আচ্ছা, বিকাশের শুরুতে শিশু কাজ বা প্রতিক্রিয়া সাধারণ হয়, পরে তা বিশেষ বা সূক্ষ্ম দক্ষতায় রূপান্তরিত। অর্থাৎ এই কথা বলতে এই জিনিস বোঝানো হয়েছে, যেমন মনে করো এই যে পেন আমি ধরেছি, এই পেনটি আমি ধরেছি, আমার তো অভ্যাস হয়ে গেছে, সেটা আমি ধরতে পেরেছি, কিন্তু যখন একটি শিশু সেই পেনটি যখন ধরতে যাবে তখন দেখবে সে একটু হাত নাড়ছে, মানে তার যে এই কাজ যেটা হয়েছে, এই কাজটা হবে তার জেনারেল কাজ, অর্থাৎ মানে সেই জিনিসটা সে ধরতে পারছে না, কিন্তু যখন সে ধীরে ধীরে বড় হতে থাকবে তখন সেই কাজটি কিন্তু তার জন্য স্পেসিফিক হয়ে যাবে, অর্থাৎ সেই কাজটি সে প্রপারলি সে করতে পারবে। আরো ভালোভাবে একটা এক্সাম্পল দিই, যেমন মনে করো একটি শিশু ছোটবেলায় যখন তাকে বল নিয়ে দেওয়া হয়, তখন সে বলটি কিন্তু এইভাবে ধরে রাখে, ঠিক আছে, তার সমস্ত বডিকে সে ইউজ করে, কিন্তু যখন বড় হয় তখন এই 3 আঙ্গুলের মধ্যে বা 1 আঙ্গুলের উপরেও রেখে দিতে পারে, ঠিক আছে। ওই কথা বলা হয়েছে যে সাধারণের থেকে স্পেসিফিকের দিকে যায় বিকাশ। কারণ এটা তো আমরা বুঝতে পেরেছি যে শিশু যখন সমস্ত শরীর দিয়ে ধরছে, তার বিকাশ হচ্ছে, তার এক সময় সে কি হয়েছে, একটি আঙ্গুলের উপরে সেই বলটি রাখতে পেরেছে, অর্থাৎ মানে তার বিকাশ যেটা হয়েছে সেটা জেনারেল থেকে স্পেসিফিকের দিকে গিয়েছে, ঠিক আছে। তারপরে প্রিন্সিপাল অফ ইন্টাররিলেশন বলতে এটা যে বিকাশের যতগুলা প্রকার আছে, এই যে ফিজিক্যাল বিকাশ, একটু আগে যে বলেছিলাম ফিজিক্যাল বিকাশ, সামাজিক বিকাশ, আবেগিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, এই সবগুলা বিকাশ কিন্তু একে অন্যের সাথে সম্পর্কিত। অর্থাৎ একটি শিশুর যদি বৌদ্ধিক বিকাশ ভালো হয় তাহলে তার সামাজিক বিকাশের ক্ষেত্রে ভালো হবে, বা সামাজিক বিকাশ যদি তার ভালো হয়, সামাজিক ক্ষেত্রে সে চলাফেরা যদি ভালো করে করতে পারে, তাহলে তার আবেগিক ক্ষেত্রে ভালো প্রভাব দেখাবে, এ কথা বলা হয়েছে। অর্থাৎ একটা প্রকার অন্যটি প্রকারের সাথে সম্পর্কিত, এখানে বলে দেওয়া হয়েছে শারীরিক বিকাশ, আবেগিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, সামাজিক বিকাশ ইত্যাদি ইত্যাদি একে অন্যের সাথে সম্পর্কিত, একে অন্যের সাথে মিলেমিশে কাজ করে। এক্সাম্পল হিসেবে শিশু শারীরিক বিকাশ না হলে বৌদ্ধিক বিকাশের উপর প্রভাব ফেলবে, এবং বৌদ্ধিক বিকাশ না হলে আবেগিক বিকাশের উপর প্রভাব ফেলবে, এই কথাই বলেছি আমি, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন। প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন বলতে আমরা এই জিনিস বুঝি যে বিকাশের যতগুলা প্রকার আছে, বিকাশের সকল প্রকার একসাথে কাজ করে, সকল প্রকারগুলি সিঙ্গল ইউনিটে কাজ করে। অর্থাৎ বিকাশের যেগুলো প্রকার আছে, এই যে সামাজিক বিকাশ, অর্থনৈতিক, বৌদ্ধিক বিকাশ, তারপরে শারীরিক বিকাশ, এই যেগুলা বিকাশ আছে সেই বিকাশগুলা একসাথে কাজ করে, একটি সিঙ্গল ইউনিটে সবগুলা মিলে একসাথে কাজ করে। অর্থাৎ এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি তাহলে এই কথা বলতে পারি, যেমন মনে করো একটি শিশু খেলতে গেল, এই খেলতে যাওয়ার পর সে যখন খেলছিল তখন তার ফিজিক্যালি ডেভেলপমেন্ট হচ্ছিল, শারীরিক বিকাশ হচ্ছিল, সাথে সাথে তার সামাজিক বিকাশ হচ্ছিল, কেননা তার বন্ধু সহপাঠীদের সাথে কোনো কিছু আদান প্রদান করছে, যে যদি বল খেলতে যায় তাহলে সে বলছে যে বলটি আমাকে দাও বা বলটি ওদিকে দাও, এই যে সামাজিক বিকাশ হচ্ছে, তার সাথে সাথে বৌদ্ধিক বিকাশ হচ্ছে, তার বুদ্ধিরও বিকাশ হচ্ছে, একসাথে এই যে সবগুলা মিলে একসাথে এক সময় কাজ করছে, এই কথাই বোঝানো হয়েছে এখানে, ঠিক আছে। তারপরে ডেভেলপমেন্ট প্রসিড স্টেজ বাই
স্টেজ, বিকাশ ধাপে ধাপে ঘটে, যার প্রতিটি পর্যায়ে নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। শিশু প্রথমে বসতে শেখে, তারপরে হাঁটতে শেখে, তারপরে দৌড়াতে শেখে। এটা পর্যায়ক্রমিক বিকাশ, এটা আমরা আগে বলে দিয়েছি, একটু আলাদা, ঠিক আছে, কিন্তু প্রায় সমানই। তারপরে ডেভেলপমেন্ট ইজ এ প্রোডাক্ট অফ হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ ডেভেলপমেন্ট হচ্ছে হেরিডিটি এবং এনভায়রনমেন্টের একটি প্রোডাক্ট, গুণফল, ঠিক আছে। কেন বলা হয়েছে? কারণ একটি শিশুর ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেরিডিটি, বংশগতি যেভাবে কাজ করে, ঠিক একইভাবে পরিবেশও কাজ করে, একসাথে মিলে কাজ করে। যেমন একটি শিশুর উচ্চতা বাড়ার কারণ হচ্ছে তার বংশগতি, অর্থাৎ তার বাবা বা তার মায়ের উচ্চতা অনেকটা ছিল, এজন্য হয়েছে। কিন্তু তার পুষ্টি বা স্বাস্থ্য পরিবেশগত প্রভাব, অর্থাৎ তার যে স্বাস্থ্য হয়েছে এখন, যে তার শরীরের যে প্রভাব আছে, সেই প্রভাবগুলা কিন্তু তার পরিবেশের মাধ্যমে হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে পরিবেশ এবং বংশগতি দুটোই একসাথে মিলে বিকাশের সাথে কাজ করে বা বিকাশ ঘটায় শিশুর ক্ষেত্রে। তারপরে স্টেজ অফ ডেভেলপমেন্ট ক্ষেত্রে এখানে আমি 6টি স্টেজ রেখেছি, কিন্তু তোমাদের জন্য বিশেষ করে 4টি দরকার। আচ্ছা, ঠিক আছে, তবু আমরা পড়ে নিই একটু। প্রিনেটাল স্টেজ, বিফোর বার্থ 9 months 10 days, অর্থাৎ একটি শিশুর যে বয়সের যেগুলো স্টেজ আছে, সেই স্টেজগুলোকে কিন্তু আমরা বিভিন্নভাবে ব্যক্ত করতে পারি। তো প্রথমে যে স্টেজ রয়েছে সেটি হচ্ছে প্রিনেটাল স্টেজ। এটি হচ্ছে মায়ের গর্ভাবস্থায় যখন শিশু থাকে, সেই অবস্থাকে বলা হয় প্রিনেটাল স্টেজ। এই স্টেজটা হচ্ছে 9 মাস 10 দিন, অর্থাৎ গর্ভাবস্থার সময় যেটা বলা হয়, এইটা আর কি। গর্ভাবস্থায় শারীরিক ও মানসিক বিকাশ হয়, এই সময়ের কিন্তু শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ হয়ে যায়। এই সময়ে মায়ের স্বাস্থ্য শিশুর বিকাশের প্রভাব ফেলে। এই সময়ে কিন্তু মায়ের যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে শিশুর স্বাস্থ্য ভালো হবে, মায়ের স্বাস্থ্য কিন্তু শিশুর ক্ষেত্রে প্রভাব ফেলে, এটা তো তোমরা জানোই। তারপর ইনফেন্সি হচ্ছে জন্ম থেকে 2 বছর, অর্থাৎ এই একটি শিশুর জন্ম থেকে 2 বছরের যে সময়কাল রয়েছে, সেই সময়কালটা বলা হয়েছে যে ইনফেন্সি, ঠিক আছে। এই ইনফেন্সির বিশেষ করে কি কি বৈশিষ্ট্য রয়েছে আমরা এগুলো একটু দেখে নিই। শিশুর ইন্দ্রিয় ও মোটর স্কিল বিকাশ হতে শুরু করে, অর্থাৎ শিশুর, আমরা 5টি ইন্দ্রিয়র কথা বলি না, এই 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে সে কিন্তু সেখানে জ্ঞান অর্জন করতে শুরু করে, পৃথিবীর জ্ঞান সে বানাতে শুরু করে। এবং মোটর স্কিল ডেভেলপ, মোটর স্কিল বলতে কি বুঝো? যে আমরা হাত পায়ে দিয়ে যেগুলো কাজ করি, যেমন মনে করে একটি শিশু খেলনা দিয়ে খেলতে শুরু করলো, এগুলা কি বিকাশ হচ্ছে? মোটর স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। আচ্ছা, মোটর স্কিল একটু সামনে গিয়ে তোমরা পাবে আরো ভালো করে, সেটাকে আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। এখন এখানে যেটা বলেছি সেটা মনে রাখো। শিশু তার 5 ইন্দ্রিয় দ্বারা জ্ঞান অর্জন করে, বাবা মা ও ঘরের মানুষদেরকে চিনতে শুরু করে, নিজে বসা হাঁটা শেখার প্রাথমিক ধাপ ঘটে, সামাজিক ও ভাষাগত বিকাশ শুরু হয়, যেমন কথা বলার আগ্রহ, এগুলা এই সময়ের শিশুর থাকে, এগুলা বৈশিষ্ট্য থাকে। তারপরে আর্লি চাইল্ডহুড, 2 বছর থেকে 6 বছরের শিশুর, এখানে কি কি বৈশিষ্ট্য থাকে? একটি শিশুর কি কি বৈশিষ্ট্য থাকে? প্রাক বিদ্যালয়, অর্থাৎ স্কুলে যাওয়ার একটু আগ মুহূর্ত, অর্থাৎ সেই সময় কিন্তু শিশু বিদ্যালয়ে যায় না। 6 বছর যখন হয় তখন প্রাথমিক স্কুলে সে অ্যাডমিশন নেয়, তার আগ পর্যন্ত তার অ্যাডমিশন হয় না, এজন্য বলা হয়েছে যে প্রাক বিদ্যালয়, দল পূর্ব সময়, অর্থাৎ এই সময়ে শিশু তার অন্য বন্ধু বান্ধবের সাথে সে সম্পর্ক বানাতে পারে না, ভালো করে সম্পর্ক বানাতে পারে না, এজন্য এটা বলা হয়েছে দল পূর্ব সময়, অর্থাৎ দল গঠন করতে পারে না, সে বন্ধু বান্ধব বানাতে পারে না, এই সময় এটাকে বলা হয়। খেলার সময়কাল, এই সময়ে শিশুরা কিন্তু খেলতে পছন্দ করে, সবসময় খেলতে ভালোবাসে, ঠিক আছে। অস্থায়ী বন্ধুত্ব, আচ্ছা দেখবেন একটি শিশু তার বাড়িতে অন্য কোনো শিশু এলো, হঠাৎ করে তার সাথে দেখবেন ফ্রেন্ডশিপ হয়ে গেছে, কিন্তু একটু পরে তার সাথে ঝগড়াও লেগে গেছে, অর্থাৎ এই কথাই বলা হয়েছে যে অস্থায়ী বন্ধুত্ব। এই সময়ে শিশুরা খেলাধুলা ও অনুকরণের মাধ্যমে শিখে, এই সময়ে শিশুরা কিন্তু যেগুলোই জিনিস শিখে সেগুলো অনুকরণের মাধ্যমে শিখে। কারণ দেখবেন যখন 4 বছর 5 বছরের শিশু যখন থাকে, তখন দেখবে সে তার বাবা কি করছে সেগুলা দেখছে, তার মা কি করছে সেগুলা দেখছে, তার পরিবারের বিভিন্ন সদস্যরা কি করছে সেগুলা দেখছে, এবং সেইগুলা দেখেই কিন্তু সেই কাজটি সে শিখে, অর্থাৎ অনুকরণের মাধ্যমে শিখে, ঠিক আছে। তারপরে কি, মনের বিকাশ দ্রুত হয়, কল্পনা চালানো শুরু হয়, খেলাধুলা সামাজিক যোগাযোগ বেড়ে ওঠে, ভাষার দক্ষতা অনেক উন্নত হয়, অর্থাৎ ভাষার ক্ষেত্রে অনেক কিছু সে ডেভেলপমেন্ট করতে পারে, ভাষা অনেক কিছু সে শিখে যায়, ঠিক আছে। এই হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বাক্যট হয়। আচ্ছা, তারপরে হচ্ছে লেটার চাইল্ডহুড হচ্ছে 6 থেকে 12 বছর পর্যন্ত। এই সময়কালে স্কুলে যেতে শুরু করে, দলবদ্ধভাবে খেলা পছন্দ করে, একসাথে বন্ধুদের সাথে খেলা পছন্দ করে, নিয়ম ও শৃঙ্খলা শিখে, এবং বিভিন্ন ধরনের নিয়ম শৃঙ্খলা আছে সেইগুলা শিখে। স্কুলে যাওয়া বা আসা বা অন্যের সাথে ব্যবহার করা, অন্যের সাথে চলাফেরা করা, স্যারের সাথে কিভাবে কথা বলা, পরিবারের অন্য মানুষের সাথে কিভাবে কথা বলা, বিভিন্ন ধরনের নিয়ম এবং শৃঙ্খলা, রুল রেগুলেশন, এগুলা শিখতে শুরু করে। কৌতূহল ও শেখার আগ্রহ বাড়ে, এই সময় তার কৌতূহল থাকে, তার মনের মধ্যে আগ্রহ থাকে শেখার জন্য। এছাড়া এই সময়কে সুডো ম্যাচুরিটি এজ বলা হয়। আচ্ছা, সুডো ম্যাচুরিটি বলতে এই জিনিস আমরা বুঝি, যেমন মনে করো এই সময়কালের শিশুরা, তারা মনে করে 6 থেকে 12 বছরের শিশুরা মনে করে যে আমি অনেক কিছু জানি। কখনো দেখবে 6 থেকে 12 বছরের ভিতরে যেগুলা শিশুরা আছে, তারা দেখবে বড় কোনো ব্যক্তি তাদের সামনে যদি এসে কিছু বলে, তাহলে তারা কিন্তু মানতে চাইবে না,
তারা মনে করতে চাইবে যে আমরা ওর থেকে আরো ভালো জানি। এই কথাই বলা হয়েছে যে তারা মিথ্যা একটি ধারণা থাকে, তারা একটি মিথ্যা বিশ্বাস থাকে তাদের ভিতরে যে এই জিনিসটা এরকম নয়, অন্যরকম। এই কথাই বলা হয়েছে এখানে। তারা নিজেকে মনে করে তারা অনেক কিছু জানে, এইভাবে ভাব করে। ঠিক আছে, এই সময় শিশু বন্ধুত্ব বানাতে শুরু করে, সামাজিক যোগাযোগ শুরু করে এবং বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা শুরু করে। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাডোলেসেন্স। 12 থেকে 18 বছর, এই সময় বিভিন্ন ধরনের পরিবর্তন আসে, তার বিভিন্ন ধরনের পরিবর্তন আসে, শারীরিক এবং মানসিক পরিবর্তন আসে, বন্ধুত্বের প্রভাব বেশি পড়ে, সামাজিক বিকাশে দ্রুত গতি ঘটে, নিজের পরিচয় স্বাধীনতা বোঝার চেষ্টা করে, তার নিজের কি স্বাধীনতা আছে, তার কি পরিচয় আছে সেগুলো কিন্তু বোঝার চেষ্টা করে। এই সময় আবেগিক পরিবর্তন হয়, নিজের পরিচয় নিয়ে সমস্যা হয়। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে, যেমন মনে করো এই সময় যদি এক্সাম্পল হিসাবে যদি বলি যে একটি শিক্ষার্থী, এই বয়সের শিক্ষার্থী কোনো একটি জিনিস ভুল করে ফেললো রাস্তায় চলাফেরার সময় বা সমাজে, তখন কিছু ব্যক্তিরা দেখবেন ওই শিশুটাকে বলবে যে তুই এত বড় হয়ে গেলি কিন্তু এই জিনিসটা করলে কিভাবে। আবার অনেক লোক আসে বলবে যে এটি এখনো শিশু রয়েছে, একে মাফ করে দাও। তাহলে এই যে কনফিউশন রয়ে গেল, সে বড় নাকি ছোট, এই সমস্যার কথা বলা হয়েছে এখানে, যে নিজের পরিচয় নিয়ে সমস্যা, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এবং অনেকে এই সময়কে প্রবেশদ্বার বলে। আচ্ছা, প্রবেশদ্বার এটা আরেকটা পয়েন্ট, এটাকে প্রবেশদ্বার বলে, মানে এন্ট্রি গেট বলে। কেন এন্ট্রি গেট বলে? কারণ এই সময়ের পরে, এই যে সময় যেটা আছে, এই সময়ে কিন্তু যদি ভালো পরিবেশ পায় তাহলে সে শিক্ষিত মানুষ সাকসেসফুল হবে। কিন্তু এই সময়ে যদি সে ভালো একটি পরিবেশ না পায় তাহলে সে কিন্তু খারাপ হয়ে যাবে, তার জীবনটাই ধ্বংসের দিকে চলে যাবে। এই জন্য বলা হয়েছে যে এটি একটি প্রবেশদ্বার, হয়তো ভালোর দিক বা খারাপের দিক, এটি কিন্তু প্রবেশদ্বার, দরজা এটা। নিজের বীরদেরকে পছন্দ করে। আচ্ছা, বীরদেরকে বলতে এটা দেখো, এই সময়ের শিশুরা অনেক সময় দেখবেন তারা বিশ্বাস করে যে এই লোকটিকে আমি ভালো করে পছন্দ করি, এর ফ্যান আমি, এইভাবে বলে। দেখবে এটাই বলা হচ্ছে যে বীরদের পছন্দ করতে শুরু করে। এই সময়টি একটি সেতুর মতো কাজ করে। কেন সেতুর মতো কাজ করে? কারণ এই সময়ে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। এই বয়সের ছাত্রছাত্রীরা বিভিন্ন জিনিস তারা কিন্তু বুঝতে শুরু করে, বিভিন্ন জিনিস তারা বুঝে, প্রায় সবকিছুই তারা বুঝতে পারে এই সময়ে। সুতরাং এই সময়কে একটি সেতু হিসেবে বলা হয়েছে এজন্য, কারণ এই সেতুটা যদি সে পার হয়ে যায় তখন সে কিন্তু পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, এবং এই শেষের আগে যেটা বয়স ছিল সেটা কিন্তু তেমন উন্নতকালের সময় ছিল না, সে দলবদ্ধভাবে কাজ করতো তারা, এই সময় একটা ছিল। কিন্তু এই যে মিডিল যেটা সময়, এই সময় কিন্তু প্রাপ্তবয়স্কের সময় এবং এদিকে দেখো শিশুকালের সময়, এই দুটা সময়কে কিন্তু এড করিয়ে দিচ্ছে এবং ব্রিজের মতো কাজ করছে। যেমন মনে করো এখানে আছে আর্লি চাইল্ডহুড, এখানে আছে অ্যাডোলেসেন্স, ঠিক আছে, কৈশোর অবস্থা, এখানে আছে লেটার চাইল্ডহুড। তো এই যে দুটা জিনিস আছে, লেটার চাইল্ডহুডে সে কিন্তু ভালো করে তত জিনিস বুঝতে পারতো না, কারণ 6 থেকে 12 বছরের বয়সের সে ছিল, এবং এখানে যখন পৌঁছে গেল তখন 18 থেকে তার উপরে, তখন কিন্তু সবকিছু বুঝতে শুরু করবে। সুতরাং এই যে ভিতরের যে কাজ, জায়গা যেটা থাকলো, সেটা একটা সেতুর মতো কাজ করছে, এই জন্য বলা হয়েছে সেতু। ঠিক আছে, অন্য লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়, এটা তো তোমরা ভালো করেই বুঝো। আচ্ছা, বিদ্রোহের ভাবনা থাকে, নেতৃত্বের বিকাশের ধারণা থাকে, স্থিতিশীলতার অভাব থাকে, এরপরে প্রাপ্তবয়স্কতা, এইগুলো তো তোমরা জানো। আচ্ছা, তারপরে দেখি ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট। এখন ডেভেলপমেন্টের ক্যারেক্টারিস্টিক্স কি আছে, বিকাশের বৈশিষ্ট্য কি কি? কন্টিনিউয়াস প্রসেস, এটা সব সময় চলতে থাকে, উন্নয়ন ধীরে ধীরে এবং ধারাবাহিকভাবে ঘটে, এটি হঠাৎ করে হয় না, এটা তোমরা বুঝতে পেরেছো, আগেই বলেছি। লাইফ লং প্রসেস, এবং এটা সারা জীবন ধরে চলতে থাকে। তারপরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মাল্টি ডাইমেনশনাল নেচার, অর্থাৎ একই সময়ে বিকাশ, উন্নয়ন শারীরিক, মানসিক, সামাজিক, আবেগিক এবং নৈতিক দিক থেকে ঘটে, সব দিক থেকে কিন্তু একটি ব্যক্তির উন্নতি ঘটে এবং বিকাশ লাভ করে। তারপরে সিকুয়েন্সিয়াল প্রসেস, অর্থাৎ এই জিনিসটা শেখা যেটা বিকাশ যেটা, এটার কিন্তু একটা ধাপ রয়েছে। যেমন মনে করো একজন ব্যক্তি যদি হাঁটতে না শিখতে পারে তাহলে সে দৌড়াতে কিভাবে পারবে? এই কথাই বলা হচ্ছে যে ধাপে ধাপে হয়, এক ধাপ না শেষ হলে অন্য ধাপে যাওয়া যায় না। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ব্যক্তিগত পার্থক্য, প্রত্যেক ব্যক্তি নিজের নিজের ক্ষেত্রে আলাদা, তার চাহিদা আলাদা, তার চলাফেরা আলাদা, তার যোগাযোগ মাধ্যম আলাদা, তার সংস্কৃতি আলাদা, তার ভাষা আলাদা, সব জিনিসই আলাদা, বিভিন্ন দিক দিয়ে আলাদা আলাদা থাকে এক ব্যক্তি অন্য ব্যক্তির থেকে। ঠিক আছে, তারপরে ডেভেলপমেন্টাল মাইলস্টোন। আচ্ছা, এই একটি কনসেপ্ট, এটি বুঝে নাও। ডেভেলপমেন্টাল মাইলস্টোন বলতে বোঝায় একটি শিশুর বয়স অনুযায়ী শারীরিক, মানসিক, সামাজিক, ভাষাগত যে গুরুত্বপূর্ণ পরিবর্তন বা দক্ষতা অর্জন ঘটে তাকেই উন্নয়নের মাইলস্টোন বলা হয়। অর্থাৎ একটি শিশুর বয়স অনুযায়ী, তার বয়স অনুসারে, যে বয়সে সে থাকবে সেই বয়স অনুসারে তার শারীরিক বিকাশ হোক, তার মানসিক বিকাশ হোক, সামাজিক বিকাশ হোক, এইগুলো যে পরিবর্তন বা দক্ষতা যে অর্জন হয় তাকেই বলা হয়
উন্নয়নের মাইলস্টোন। মনে করো একটি শিশু, আমরা আইডিয়া করলাম যে একটি শিশু 2 বছরের ভিতরে 1 বছরের ভিতরে হামাগুড়ি দিবে বা হাঁটতে শিখবে, তারপরে 2 বছর ভিতরে সে দৌড়াদৌড়ি শিখবে। তারপরে এই যে আমরা একটা আইডিয়া করে রাখলাম, সেই আইডিয়া অনুসারে তার বয়স অনুসারে সেই কথাই বলা হয়েছে যে শিশু বড় হতে হতে ধীরে ধীরে কিছু কাজ করতে শিখে, অর্থাৎ তার যে বয়স অনুসারে সে বিভিন্ন ধরনের কাজ শিখতে পারে। কোনো একটি সময় তার বয়স আসবে যখন বসা শিখবে, তারপরে হামাগুড়ি শিখবে, তারপরে হাঁটা শিখবে, তারপরে কথা বলা শিখবে, তারপরে চিনতে পারা শিখবে, বিভিন্ন জিনিস সে শিখবে, ধাপে ধাপে শিখবে। এই যে প্রতিটা একটি ধাপ আছে, এই একটি ধাপ, এই হাঁটা একটি ধাপ, এই কথা বলা একটি ধাপ, এই যে প্রত্যেকটা ধাপকেই কিন্তু ডেভেলপমেন্টাল মাইলস্টোন বলা হয়। এখন আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? 6 মাসের শিশু নিজে নিজে বসতে চেষ্টা করে এবং শব্দ চিনতে পারে। 9 মাসের শিশু হামাগুড়ি দিতে পারে। এই যে প্রতিটা স্টেজ আছে, এই প্রতিটা স্টেজই হলো ডেভেলপমেন্টাল মাইলস্টোন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরো বিস্তারিত বলা হয়েছে উন্নয়নের মাইলস্টোন হলো এমন কিছু ধাপ যেগুলির মাধ্যমে বোঝা যায় যে একটি শিশু স্বাভাবিকভাবে বড় হচ্ছে কিনা। যদি কোনো ধাপে দেরি হয় তাহলে সেটি শিশুর উন্নয়ন সম্পর্কে সতর্ক হওয়ার ইঙ্গিত দিতে পারে। আচ্ছা, এই যে আমি একটু আগে বলেছিলাম যে একটি শিশু ওই বছরে ওই জিনিস শিখবে, ওই বছরে ওই জিনিসগুলো শিখে নেবে, এই যে আমরা একটা আইডিয়া রেখে দিলাম, একটা ধারণা রেখে দিলাম, সেই ধারণা অনুযায়ী যদি শিশু তার কাজটা সম্পূর্ণ করতে পারে না, অর্থাৎ এক্সাম্পল হিসেবে যেমন মনে করো 2 বছরের ক্ষেত্রে সে কি বলেছে, সহজভাবে বাক্য বলতে পারবে। যদি সহজভাবে বাক্য বলতে না পারে তাহলে আমরা বুঝতে পারবো যে সে ডেভেলপমেন্টাল মাইলস্টোনের যে ধাপ আছে সেই ধাপের থেকে একটু পিছিয়ে পড়ছে। সুতরাং তার দিকে আমরা খেয়াল রাখতে হবে এবং তার উন্নয়নে সেটা বাধা প্রদান করতে পারে, সুতরাং সেটাকে আমরা সমাধান করে দিতে হবে, এই কথা বলা হচ্ছে, ঠিক আছে? তারপরে দেখি ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো প্রভাব ফেলে। হেরিডিটি, একজন মানুষের শারীরিক গঠন, বুদ্ধি, উচ্চতা, ত্বকের রং ইত্যাদি অনেক কিছু বংশগতির মাধ্যমে পিতামাতার কাছ থেকে আসে। আচ্ছা, হেরিডিটি বলতে, বংশগতি বলতে আমরা কি বুঝি? যেমন মনে করো একটি শিশুর কালার, তার রং আছে বা তার গঠন আছে বা তার শারীরিক যে ফিজিক্যালি যে গঠন আছে বা তার বুদ্ধি আছে বা তার উচ্চতা, এই যে উচ্চতা হাইট যেটা আছে, সেই হাইটটা কিন্তু সে বংশগতির মাধ্যমেই পেয়ে থাকে। অর্থাৎ তার একজন শিশুর যদি বাবার রং যদি কালো থাকে তাহলে, বা মায়ের রং যদি কালো থাকে তাহলে আশা করা যায় যে সেই ছেলেটি কালো হবে। এই যে জিনিস, অর্থাৎ এই জিনিসটা যে মনে করো একটি শিশু রং কালো, সেই কালো হয়তো তার বাবার কাছ থেকে পেয়েছে, না হলে তার আদি পুরুষ কারোর মধ্যে থেকে সে সেই কালো রংটাই পেয়েছে, এই কথা বোঝানো হয়েছে। বা তার বুদ্ধি, এখন মনে করো একটি শিশুর বাবা মা অনেক শিক্ষিত বা অনেক জ্ঞানী, তো আশা করা যায় যে সেই সেই শিশুটিও বুদ্ধিমান হবে। অনেক সময় এর উল্টাও হয়, ঠিক আছে? এই যে জিনিস যেগুলো আছে, মানে একটি শিশু তার বুদ্ধি পেয়ে থাকে বা তার উচ্চতা পেয়ে থাকে বা তার কালার পেয়ে থাকে বা তার চোখের রং পেয়ে থাকে, ঠিক আছে, বা অনেক সময় বিভিন্ন ধরনের রোগও পেয়ে থাকে, এই রোগগুলা কিন্তু শিশুরা কোথা থেকে পেয়ে থাকে? বিশেষ করে বংশগতির মাধ্যমে পেয়ে থাকে। অর্থাৎ এই যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই হেরিডিটিটা কিন্তু অনেকটা প্রভাবিত করে। অর্থাৎ যদি শিশুর মা বাবা যদি শিক্ষিত হয়, ভালো জ্ঞানী হয়, তাহলে তার শিশুটাই ভালো হবে। তো শিশুটা যদি ভালো হয় তাহলে তার বিকাশের ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে। সুতরাং বলা হয়েছে যে হেরিডিটি বিকাশকে ইনফ্লুয়েন্সিং করে, অর্থাৎ প্রভাবিত করে। তারপরে এনভায়রনমেন্ট, বিকাশের ক্ষেত্রে যেগুলা জিনিস প্রভাবিত করে, আরেকটা জিনিস হচ্ছে এনভায়রনমেন্ট, পরিবেশ। এটা খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশ কিন্তু বিকাশের ক্ষেত্রে সব সময় প্রভাবিত করে থাকে, সব সময় হেল্প করে থাকে। কারণ পরিবেশের মাধ্যমে মানুষের সাথে চলাফেরা, ভাষার আদান প্রদান, তারপরে আমাদের যোগাযোগ নীতি, তারপরে লেনদেন বা অন্য যত কিছু আসে, সমাজের সংস্কৃতি রীতি, যেগুলা আইন শৃঙ্খলা, যতগুলা জিনিস আছে সবগুলাই কিন্তু আমরা পরিবেশের মাধ্যমেই পেয়ে থাকি, এনভায়রনমেন্ট থেকে আমরা পেয়ে থাকি। সুতরাং এনভায়রনমেন্ট হলো একটা ফ্যাক্টর। কিসের ফ্যাক্টর? ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যেটি ডেভেলপমেন্টকে প্রভাবিত করে, ঠিক আছে? ওটা ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে, উন্নত করার ক্ষেত্রে, বিকাশ করার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলা প্রভাব ফেলে। একটা হলো হেরিডিটি প্রভাব ফেলে, কারণ বাবা যদি রোগগ্রস্ত হয়, মা যদি রোগগ্রস্ত হয়, তাহলে শিশুটি রোগগ্রস্ত হবে। তো রোগগ্রস্ত যদি হয় তাহলে তার বিকাশের ক্ষেত্রে অবনতি ঘটবে। তো এখানে ইনফ্লুয়েন্স করছে তো, প্রভাবিত করছে তো। বা সেখানে যদি বাবা মা ভালো হয়, সুস্থ হয়, তাহলে বাচ্চাটা সুস্থ হবে, তার বিকাশও ভালো হবে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে প্রভাবিত করছে, হেরিডিটি তাকে প্রভাবিত করছে। এভাবে এনভায়রনমেন্ট তাকে প্রভাবিত করবে। এনভায়রনমেন্ট খারাপ হলে সে খারাপ হবে, এনভায়রনমেন্ট ভালো হলে সে ভালো হবে। এটা প্রভাবিত করছে, ঠিক আছে? কিসের ক্ষেত্রে? ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তারপরে নিউট্রিশন, পুষ্টি, অর্থাৎ সঠিক যদি খাদ্য খায় তাহলে তার স্বাস্থ্য, সুস্থ বুদ্ধি, তার বিভিন্ন দিক দিয়ে সে উন্নতি ঘটাতে পারবে, বিকাশ করতে পারবে। তো নিউট্রিশনও অনেক অনেক প্রভাবিত করে। তারপরে এডুকেশন, শিক্ষা অনেক অনেক জিনিসের বিকাশের ক্ষেত্রে অনেক প্রভাব ফেলতে পারে, কারণ শিক্ষার মাধ্যমে তার আচরণগত পরিবর্তনের একটি প্রক্রিয়া চলতে থাকে এবং সে নিজেকে বদলায় এবং তার আচরণকেও বদলায়, ঠিক আছে? সোশিও ইকোনমিক স্ট্যাটাস, অর্থাৎ সোশিও ইকোনমিক স্ট্যাটাসও কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে। সোশিও ইকোনমিক স্ট্যাটাস কিভাবে প্রভাবিত করে? যেমন মনে করো
একটি শিশু একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করলো। তখন গ্রহণ করার পর সে কিন্তু ভালো একটি পরিবেশ পাবে, সে কিন্তু ভালো কোনো জায়গায় যেতে পারবে। যেমন মনে করো কোনো একটি বড় পার্টিতে গেল, সেই পার্টিতে গিয়ে সে কিন্তু সামাজিক তার বিকাশ হচ্ছে, তার বিভিন্ন ধরনের তার বিকাশ হচ্ছে, যোগাযোগের মাধ্যম হচ্ছে, তো বিভিন্ন ধরনের তার বিকাশ হচ্ছে এই যে ফ্যামিলি স্ট্যাটাস ভালো থাকার কারণে। কিন্তু দেখবেন কখনো এমনও হয় যে এমনও পরিবার আছে অনেক গরিব, সেখানে কিন্তু তার ইকোনমিক এই যে টাকার ক্ষেত্রে সে দুর্বল হওয়ার কারণে তার কিন্তু সেই বিকাশের ক্ষেত্রে নেগেটিভ প্রভাব পড়ছে। তো একজন ধনী ফ্যামিলির শিশু যতটুকু তার বিকাশের ক্ষেত্রে অগ্রগতি দেখায়, কিন্তু গরিব ঘরের ছেলেরা ততটুকুই অগ্রগতি দেখাতে পারে না। অর্থাৎ মানে ইকোনমিক সোশিও ইকোনমিক যেগুলো আছে সামাজিক এবং টাকার যেগুলো আছে, অর্থাৎ ধনী গরিবের ক্ষেত্রেও কিন্তু বিকাশে প্রভাবিত করে। যদি বাবা গরিব থাকে তাহলে সেটা কিন্তু তার উন্নতি হবে না, এবং যদি ধনী থাকে তাহলে তার উন্নতি শীঘ্রই হবে, তাড়াতাড়ি হবে। তো এখানে এফেক্ট করছে, ইনফ্লুয়েন্স করছে কালচারাল ফ্যাক্টর। সংস্কৃতি ও বিভিন্ন ধরনের ধর্ম, সংস্কৃতি, প্রথা, সামাজিক মূল্যবোধ মানুষকে গভীরভাবে চিন্তা ও আচরণ করতে হবে, তা শিখতে দেয়। বিভিন্ন জিনিস কালচারের মাধ্যমে আমরা শিখি। তারপরে হেলথ, স্বাস্থ্য কিন্তু বিকাশের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে কিন্তু প্রভাবিত করে। কারণ যদি একটি শিশুর যদি হেলথ ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, তাহলে তার বিকাশের ক্ষেত্রে সে ভালো হবে। এখন দেখো টুলস ফর গ্যাদারিং ডাটা অ্যাবাউট ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। শিশুদের বিকাশ সম্পর্কিত তথ্য সংগ্রহের উপায়সমূহ। শিশুদের বিকাশ বিভিন্ন ধরনের হয়ে থাকে, সামাজিক বিকাশ, ফিজিক্যাল বিকাশ, আবেগিক বিকাশ, তারপর ইমোশনাল বিকাশ, আরো বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট আছে। যত ধরনের উন্নত হয় একটি শিশুর মধ্যে, সেটাই হচ্ছে বিকাশ। অর্থাৎ শিশুদের বিকাশ সম্পর্কিত যত ধরনের তথ্য আছে, সেই তথ্যগুলা সংগ্রহ করার কিছু সরঞ্জাম রয়েছে, কিছু উপায়সমূহ রয়েছে। সেই উপায়সমূহ তোমাদের সিলেবাসেই দেওয়া আছে। প্রথমটি হচ্ছে ন্যাচারালিস্টিক অবজারভেশন। এটি হচ্ছে এই পদ্ধতিতে শিশুকে তার স্বাভাবিক ও প্রাকৃতিক পরিবেশে, যেমন বাড়ি, স্কুলে, খেলার মাঠ, কোনো রকম হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ ছাড়াই পর্যবেক্ষণ করা হয়। অর্থাৎ একটা হচ্ছে একটি শিশুর কোনো কিছু শিশুর ক্ষেত্রে বিভিন্ন ডাটা কালেকশন করা, শিশু কেমন চিন্তা করে, কেমন করে ভাবে, সে তার বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে সে কেমন অগ্রগতি হচ্ছে, বা তার সামাজিক বিকাশ কিভাবে হচ্ছে, তার আচরণগত বিকাশ কিভাবে হচ্ছে, বা তার যোগাযোগের মাধ্যমটা উন্নত আছে কিনা, বিভিন্ন দিক যে এই যে একটি শিশুর চেক করা, আমরা কিভাবে চেক করব, ওই চেক করার কিছু পন্থা এখানে লেখা হয়েছে। একটা হচ্ছে অবজারভেশন। অবজারভেশনের মাধ্যমে একটি শিশুর বিভিন্ন দিক জানা যায়। যেমন অবজারভেশন পদ্ধতি হলো এইটা যে, মনে করো একটি শিশু স্কুলে আসলো এবং একজন শিক্ষক অবজারভেশন করতে থাকলেন, সেই শিশুকে ফলো করতে থাকলেন, এবং সেই শিশুটি কি করছে কি না করছে সবগুলাই কিন্তু তিনি দেখাশোনা করতেছেন, এবং তার কাছ থেকে সেই ডাটাগুলা কিন্তু টুলস ফর গ্যাদারিং ডাটা অ্যাবাউট ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। অর্থাৎ শিশুর বিকাশ সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য বা তার বিষয়ে ইনফরমেশন কালেকশন করার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম বা পদ্ধতি। অর্থাৎ একটি শিশুর সম্পর্কে, একটি শিশুর ডেভেলপমেন্ট সম্পর্কে, ডেভেলপমেন্ট বিভিন্ন ধরনের হতে পারে, সামাজিক ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তার ইমোশনাল ডেভেলপমেন্ট সহ বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট আছে। এই প্রতিটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা ডাটা কালেকশন করার জন্য কিছু টুলস আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ সেই টুলস গুলোর মাধ্যমে আমরা একটি শিশুর ডাটা কালেকশন করে রেকর্ড আকারে আমরা সেগুলো রেখে দিই, এবং সেই রেকর্ড গুলা অনেক সময় শিশুর বিভিন্ন জিনিস জানার ক্ষেত্রে সাহায্য করে। অর্থাৎ শিশুদের যে বিকাশ হয়, বিভিন্ন ধরনের বিকাশ আছে, সেই বিকাশ সম্পর্কিত তথ্য যেগুলো আছে সেগুলো সংগ্রহ করা। অর্থাৎ বিকাশ সম্পর্কিত বিভিন্ন তথ্য আছে মানে কি, যেমন মনে করো একটি শিশুর সামাজিক বিকাশ কেমন হচ্ছে সেটা পরীক্ষা করা, একটি শিশুর আবেগিক বিকাশ কিভাবে হচ্ছে, একটি শিশুর শারীরিক বিকাশ হচ্ছে কিনা, এই জিনিসগুলা এখানে তথ্য বলা হচ্ছে। ঠিক আছে, তো বিকাশ সম্পর্কিত তথ্য বলতে এইগুলো আর কি। একটি শিশুর সব দিকের বিকাশ কেমন হচ্ছে, কোন দিকের বিকাশে পিছিয়ে পড়েছে, কোন দিকের বিকাশটি সে অগ্রগতির দিকে যাচ্ছে, এই যে জিনিসটা, এই জিনিসগুলো হলো তথ্য। তো বিকাশের সম্পর্কিত যে তথ্য যেগুলো আছে সেগুলো সংগ্রহ করা, সেগুলো তো কালেক্ট করতে হবে। এমন তো হয় না যে এই শিশুর ফিজিক্যালি এই সমস্যা ছিল, এই শিশুর মানসিক সমস্যা ভালো ছিল, এই শিশুর এরকম তো মনে রাখা যায় না। তো সেই জন্য কিছু পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি সেই ডাটাগুলো কালেকশন করার জন্য। শিশুর যে এই বিকাশের যে ডাটা, যে তথ্য যেগুলো আছে সেগুলো আমরা কালেকশন করে রাখার জন্য বিভিন্ন ধরনের আমরা পদ্ধতি অবলম্বন করতে পারি। কিছু সরঞ্জামের মাধ্যমে কিছু পদ্ধতি বা কিছু উপায় সমূহ আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন এর মধ্যে থেকে একটি হচ্ছে
পর্যবেক্ষণ, ন্যাচারালিস্টিক অবজারভেশন। যেমন মনে করে একটি শিশু স্কুলে অ্যাডমিশন নিল, এই অ্যাডমিশন নেওয়ার পরে শিক্ষক মশাই ভাবলেন যে এই শিশুটাকে তিনি অবজার্ভ করবেন, সেই শিশুটা তার শারীরিক অবস্থা কেমন, তার মানসিক অবস্থা কেমন, তার যোগাযোগের যে সিস্টেম যেটা আছে সেটা কেমন। কারণ শিশুরা যখন প্রথমে স্কুলে আসে তখন কিন্তু তারা ভালোভাবে কথা বলে না, তো সেই যোগাযোগ পদ্ধতিটা কেমন ভালো আছে বা তার আচরণগত দিকগুলা কেমন উন্নত আছে, তো বিভিন্ন দিক দিয়ে তিনি কিন্তু পরীক্ষা করতে চাইছেন, তিনি অবজার্ভ করতে চাইছেন। কিন্তু শিশুকে যে জিজ্ঞাসা করছেন না যে তুমি এটা হচ্ছে নাকি এটা, তিনি নিজে নিজেই এমনিতে সাধারণভাবে তিনি অবজার্ভ করছেন, কোনো জায়গায় বসে হোক বা এমনিতে চলাফেরাতে হোক বা এমনিতে যে কোনো জায়গায় হোক তিনি অবজার্ভ করছেন এবং অবজার্ভ করে একটি ডাটা কালেকশন করছেন, নিজের মনে হোক বা কোনো খাতায় লিখে হোক সেটা। ঠিক আছে, এই যে অবজার্ভ যেটা সেটা হচ্ছে ন্যাচারালিস্টিক অবজার্ভ। তারপরে ইন্টারভিউ। ইন্টারভিউ হচ্ছে সাক্ষাৎকার। ইন্টারভিউ তো তোমরা অনেক সময় মোবাইলে দেখে থাকো, তো সেই ইন্টারভিউ এখানে বলা হচ্ছে। তবে কিন্তু সেটা ইন্টারভিউ থাকে কোনো চাকরির পরীক্ষার জন্য, কিন্তু এখানে শিশুটির বিকাশ সম্পর্কে জানার জন্য ইন্টারভিউ নেওয়া হয় বা শিশুর সমস্যা সম্পর্কে জানার জন্য ইন্টারভিউ নেওয়া হয়। ঠিক আছে, এটাই পার্থক্য। শিশুর অভিজ্ঞতা, অনুভূতি, চিন্তা ভাবনা, আচরণের ধারণা জানা, এই যে আমি বলেছিলাম এই যে আগের যেটা, এই যে ইন্টারভিউ। ইন্টারভিউ কেন নেওয়া হয়, যে আমি সংক্ষেপে বলে দিলাম, এইটাই বলা হয়েছে যে শিশুর অভিজ্ঞতা, অনুভূতি, চিন্তা ভাবনা, আচরণ জানা। যেমন একজন শিক্ষক বিদ্যালয়ের এই যে এক্সাম্পল দেওয়া আছে, এটা একেবারে সহজ ভাষায় দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এই যে তথ্য সংগ্রহ করার যে পদ্ধতিগুলা, যে উপায় সমূহগুলা আলোচনা করা হচ্ছে এখানে, সেগুলা আমরা কোনো খাতার মাধ্যমে, কোনো ডায়েরির মাধ্যমে আমরা এগুলা কালেক্ট করতে পারি এবং এগুলা লিপিবদ্ধ করতে পারি। এবং এগুলা এই যে যতগুলাই আছে এখানে, এছাড়া আরো বিভিন্ন ধরনের উপায় আছে, তোমাদের এই সিলেবাসে বাকিগুলা নেই কিন্তু অন্যান্য সিলেবাসে আছে। ঠিক আছে, তো এখানে যেগুলা দেওয়া আছে এই সবগুলার কিন্তু উদ্দেশ্য একই। উদ্দেশ্য হচ্ছে যে একটি শিশুর কোন জায়গায় তার ঘাটতি আছে সেই ঘাটতিটাকে জানা এবং কোন জায়গায় সে ভালোভাবে পারফরমেন্স করতে পারে সেই দিকটাও জানা, তার ভালো দিক জানা এবং তার খারাপ দিক জানা। এবং জেনে কি বসে থাকা না, বসে থাকা না, তার যদি কোনো ঘাটতি থাকে তাহলে সেই ঘাটতিটা পূরণ করার জন্য চেষ্টা চালানো। এবং সে যদি অগ্রগতির দিকে যাচ্ছে, এমন কোনো ডেভেলপমেন্ট হচ্ছে দেখো, তাহলে তাকে অন্য কোনো টাস্ক দিয়ে দেওয়া, যাতে করে সে ফুর্তিশীল ভাবে থাকে। না হলে এমন হবে, দেখবে ক্লাসের মধ্যে এমনও শিশু থাকে যারা একটু ভালোভাবে পড়াশোনা পারে, তারা দেখবে যখন শিক্ষক মশাই কোনো কিছু জিজ্ঞেস করলেন তাড়াতাড়ি বলে দিল, তারপরে এইভাবে শুয়ে থাকে, ভালো লাগছে না, তারপরে অন্য ডিস্টার্ব করতে থাকে। কেন ডিস্টার্ব করতে থাকে? কারণ তারা তো কাজই নেই, এখানে তো কাজই নেই, কাজ তো শেষ হয়ে গেছে। তো তারা কিন্তু অ্যাক্টিভ ছাত্ররা, সেজন্য তারা কাজ যেহেতু খুঁজে পায় না, সুতরাং তারা অন্য ডিমোটিভেট হয়ে অন্য কিছু করতে শুরু করে। তো এজন্য এই শিশুদের ভালো দিক, খারাপ দিক, তার বিকাশের বিভিন্ন যেগুলা দিক আছে, নেগেটিভ হোক পজিটিভ হোক, সেগুলা দিক আমরা পর্যবেক্ষণ করে বা সেগুলা কালেক্ট করা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সেগুলা আমরা ডায়েরির মধ্যে লিখে রাখতে পারি বা কোনো খাতার মধ্যে লিখে রাখতে পারি। এবং সেই জিনিসটা, সেই ডায়েরিটা, সেই খাতাটা এই শিশুর ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। এবং মনে করো এই ক্লাসে একটি শিশুর ডাটা কালেকশন করে রাখলো একজন শিক্ষক, সেই শিশু যখন নেক্সট ক্লাসে যাবে তখন এই শিশুর যে পূর্বর ক্লাসের যে ডাটা ছিল সেই ডাটাটি এটা খুলে দেখা হবে যে শিশুটির আচরণ কেমন ছিল, কোন দিকটি কেমন ভালো ছিল, সবগুলো যখন জানবে তখন মনে করে একজন নতুন টিচার যদি এই স্কুলে আসে তাহলে ওই শিশুর যে তথ্য যেগুলো এগুলো পড়েই বুঝতে পারবে এই শিশুটা এরকম। ঠিক আছে, এই জন্য রাখা হয় যে অন্য কোনো ক্লাসে যাওয়ার পরে সেটা যেন অন্য নতুন টিচারের ক্ষেত্রে সাহায্য করে বা আগের যে যিনি টিচার ছিলেন তার ক্ষেত্রেও সেই তথ্যগুলা কিন্তু সাহায্য করতে পারে। আসল উদ্দেশ্যটাই হচ্ছে শিশুর বিকাশের বিভিন্ন দিককে অবজারভেশন করা, সেগুলা পর্যবেক্ষণ করা এবং সেগুলা কালেকশন করে রাখা এবং সেই অনুসারে একটি শিশুকে বিকাশিত করা বা বিকাশিত হলে আরো বিকাশিত কিভাবে করতে হবে সেটা সম্পর্কে কাজ করে যাওয়া। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো এইগুলার উদ্দেশ্য কি এবং কিভাবে এগুলা রাখতে হয়। এগুলা ডায়েরি বা খাতার মাধ্যমে রাখা হয়, বিশেষ করে এইগুলা নোটবুকের মধ্যে বা ডায়েরির মধ্যে লিখে রাখা হয় এবং এই ডায়েরিগুলা নেক্সট ক্লাসে যাওয়ার পরে সেগুলা ব্যবহার করা হয় ছাত্রের উন্নতির করার জন্য, ছাত্রের বিষয়ে জানার জন্য, বা নতুন টিচার এলে সেই ডাটাটা দেখে যেন বুঝতে পারেন যে এই শিশুটার অবস্থা এরকম, এই শিশুর বিষয়ে পূর্ণ একটি ধারণা যেন পেয়ে যান। ঠিক আছে, তো এটার উদ্দেশ্য হচ্ছে শিশুটার বিভিন্ন দিকের ডেভেলপমেন্টকে জানা এবং তার যদি কোনো ঘাটতি থাকে তাহলে সেটাকে সংশোধন করার চেষ্টা করা। ঠিক আছে, এইগুলার উদ্দেশ্য এইগুলা। আচ্ছা, যাই হোক, তারপরে কেস স্টাডি বলতে একজন নির্দিষ্ট শিশুকে নিয়ে দীর্ঘ সময় ধরে তার জীবনের নানা দিক, এখানে দেখো দীর্ঘ সময় আছে, তার জীবনের নানা দিক, পারিবারিক, সামাজিক, মানসিক, শিক্ষাগত ইত্যাদি দিক বিশ্লেষণ করা। কেস স্টাডি তোমরা যখন ফোর্থ সেমিস্টারে যাবে, সম্ভবত সেই সেমিস্টারে হবে, ফোর্থ সেমিস্টারে কেস স্টাডি করার জন্য দেওয়া হয় যে একটি শিশুর উপর কেস স্টাডি করবে। তো কেস স্টাডি হচ্ছে কি, যখন ইন্টার্নশিপে যাবে তখন সেগুলা দেওয়া হয়। তো কেস স্টাডি হচ্ছে একটি শিশু, মনে করো একটি শিশু ক্লাস 3-তে পড়ে, সেই শিশুর বিভিন্ন ধরনের সমস্যা তুমি দেখতে পাচ্ছ বা কোনো এক ধরনের মারাত্মকভাবে সমস্যা দেখতে পাচ্ছ বা সাধারণ সমস্যা হোক, যে কোনো একটা সমস্যা দেখতে পাচ্ছ, তুমি বুঝতে পারছো না যে এটা কোন ধরনের সমস্যা তখন, বা কোনো সমস্যা সমাধানের জন্য চেষ্টাও করছো কিন্তু সমাধান পাচ্ছ না। এক্সাম্পল দিচ্ছি আমি এটা। তো এই শিশুর ক্ষেত্রে তুমি এই শিশুকে নিয়ে দীর্ঘ সময় ধরে তার জীবনের নানা দিক নিয়ে তুমি আলাপ আলোচনা করতে পারো, তার পারিবারিক দিক দিয়ে, তার সামাজিক দিক দিয়ে, তার মানসিক দিক দিয়ে,
তার শিক্ষাগত দিক দিয়ে, এবং তার পরিবারের ফ্যামিলি মেম্বারদের সাথেও যোগাযোগ করতে পারো, তাকে জিজ্ঞেস করতে পারো তোমাদের ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে, তোমার বাবা আছে, তোমার মা আছে, এগুলো তোমরা জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, যখন ইন্টার্নশিপ যাবে তখন কেস স্টাডি কিন্তু করতে হবে, কেস স্টাডি একটি নোটস বানিয়ে স্কুলে জমা করতে হবে, তো সেইখানে এটা কাজে আসে। তো এইটা হচ্ছে একটি শিশুর জীবনের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা, এবং পর্যালোচনা করে একটি ডাটা কালেকশন করা শিশু সম্পর্কে, শিশুর বয়স কত, সে কোন ক্লাসে পড়ে, সে কোন স্কুলে পড়ে, তার বাড়ি কোথায়, তার বাবার নাম কি, এই সবগুলো ডিটেলস আকারে কিন্তু সবগুলো ডিটেলস দিয়েই কিন্তু এই ডাটাটা কালেকশন করা হয়, এই ডাটাগুলো কালেকশন করা হয় এবং একটি নোটস বুকের মধ্যে লিখে রাখা হয়। ঠিক আছে, আচ্ছা এখানে আরো ক্লিয়ার করে দিয়েছি আমি যেগুলো বলেছি, একটি শিশুর বিকাশের সম্পূর্ণ চিত্র বা কোনো বিশেষ সমস্যার কারণ খুঁজে বের করা, যে একটি শিশুর বিকাশের সম্পূর্ণ চিত্র, যত ধরনের বিকাশের এই সব ধরনের বিকাশের সম্পূর্ণ চিত্র বের করা, কারণ এতগুলো জিনিস নিয়ে যখন আলোচনা করবে তখন শিশু তো সবকিছু জিনিস এমনিতেই সামনে এসে যাবে, এবং বিশেষ সমস্যার কারণ খুঁজে বের করো। যে আমি বলেছিলাম যে বিশেষ কোনো সমস্যা থাকলে যখন তুমি বুঝতে পারছো না এমন সমস্যা, শিশু মনে করো 4-5 দিন থেকে স্কুলে আসছে, দিয়ান দিয়ে এমনিতেই বসে আছে কোনো কাজ করে না, তাহলে এই কারণটা তুমি জানতে পারছো না। হয়তো এটাও হতে পারে যে তার পরিবারে বা তার ফ্যামিলিতে কোনো একজন মানুষ হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে বা অন্য কোনো অসুবিধা হয়েছে, সেজন্য এই শিশুটি এমনটা করছে, বা অন্য কোনো পরিস্থিতিতে মানসিক পরিস্থিতির কারণে সে এমন করছে। তো সেটা জানার জন্য তার পারিবারিক সামাজিক সবগুলো জিনিস জানতে হবে, মানসিক বিষয় জানতে হবে। ঠিক আছে, তো বিশেষ সমস্যার কারণ খুঁজে বের করা। তারপর অ্যানেকডোটাল রেকর্ড, এটাও হলো একটা ডায়েরির মতো, কিন্তু এইটা হচ্ছে শিশুর আচরণ এবং কথোপকথনের একটি সংক্ষিপ্ত বস্তুনিষ্ঠ সময় ভিত্তিক লিখিত বিবরণ। যেমন মনে করো একটা শিশু প্রতিদিন স্কুলে আসে, সে বিশ্রামের সময় সে ক্লাসে বসে রাখতো, সে কিন্তু খেলার দিকে যেত না। হঠাৎ একদিন একজন শিক্ষিকা দেখলেন যে ওই শিশুটি খেলার মাঠে চলে গেল এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে সে খেলছে এবং খেলার আগ্রহ দেখাচ্ছে। এই যে আচমকা একটি পরিবর্তন এসে গেল, সেই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে লিখে রাখা, এই কথাই বলা হচ্ছে যে শিশুর আচরণ, হঠাৎ আচরণ বদলে দেওয়া, কথোপকথন হোক একটি সংক্ষিপ্ত বস্তুনিষ্ঠ কোনো একটি নির্দিষ্ট জিনিস নিয়ে সময় ভিত্তিক কোনো একটি সময় ভিত্তিতে লিখিত বিবরণ, অর্থাৎ একটি সংক্ষেপ বিষয় কোনো কিছু সংক্ষিপ্ত ভাবে বিবরণ দেওয়া, এখানে ডিটেলস আকারে কোনো কিছু লেখা হয় না। যেমন একটি শিশু ক্লাসে যাওয়ার আগে তার একটা বন্ধুর সাথে ঝগড়া করে নিল, এই যে ঝগড়া করা একটি স্পেসিফিক সংক্ষিপ্ত আকারে যে একটি ঘটনা, এই সংক্ষিপ্ত আকারে ঘটনা যেটা হয় লেখা হয় অ্যানেকডোটাল রেকর্ডে। ঠিক আছে, এখানে সাধারণ একটি আচরণ শিশুর লেখা হয়। ঠিক আছে, আচ্ছা এখানে এক্সাম্পলে যখন দেখবে তখন আরো ভালো করে বুঝতে পারবে। যেমন প্রি স্কুলের শিক্ষিকা লক্ষ্য করলেন যে 3 বছর বয়সে অরুণ আজ প্রথমবারের মতো ব্লক দিয়ে একটি টাওয়ার বানিয়েছে, এবং সফল হওয়ার পর সে আনন্দের তালি দিয়ে বলছে, দেখো ম্যাডাম আমি পারছি। শিক্ষিকা এই ঘটনাটি তখনই নোটবুকে তারিখ ও সময় সহ লিখে রাখলেন। এটি অরুণের সূক্ষ্ম মোটর দক্ষতা ও আত্মবিশ্বাসের বিকাশের একটি প্রমাণ হিসাবে রইল। এই যে আমি বলেছিলাম যে একটি সংক্ষিপ্ত একটি ঘটনা, যে কোনো জিনিস যে কোনো একটি ঘটনা হতে পারে, সেই ঘটনা লিখে রাখতে পারেন শিক্ষক কোনো একটি ছোট্ট ডায়েরির মধ্যে। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে যে 3 বছর বয়সী একজন অরুণা নামক একজন মেয়ে, সেই মেয়েটি ব্লক দিয়ে একটি টাওয়ার বানিয়েছে এবং ম্যাডামকে বলছে যে এই দেখো ম্যাডাম আমি ব্লক দিয়ে টাওয়ার বানিয়েছি, এবং আমি পার্টি বলে হাসি ফুর্তি করছে, খুশি হচ্ছে। এই যে মুহূর্ত যেটা, এটা কিন্তু সাধারণত কিন্তু তার ক্ষেত্রে ছিল না, হঠাৎ এসে গেল। সেজন্য এই শিক্ষিকা তার এই ঘটনাকে তারিখ সহ সময় সহ লিখে রাখলেন একটি নোটবুকে ছোট্ট আকারে, তার নাম দিয়ে, ক্লাস দিয়ে এবং সময় এবং বার লিখে তার এই যে ঘটনা যেটি করেছে, সে একটি ব্লক দিয়ে যে টাওয়ার বানিয়ে দিয়েছে, সেই ঘটনাটি এখানে সংক্ষিপ্ত আকারে লিখে রাখা, এটাকেই বলা হয় অ্যানেকডোটাল রেকর্ড। ঠিক আছে, কোনো কিছু সিম্পল কোনো একটি ওয়ার্ক, সিঙ্গল কোনো একটি কাজ হঠাৎ একদিন ঘটলো, সেই ঘটনাটি সংক্ষিপ্ত আকারে দিন এবং তারিখ দিয়ে এবং শিশুর নাম ক্লাস মেনশন করে একটি ছোট্ট আকারে একটি জায়গায় ডায়েরির মধ্যে লিখে রাখা। ঠিক আছে, আর এই যে লিখে রাখার যে ডাটা যেটা হচ্ছে, সেই ডাটাকেই বলা হচ্ছে অ্যানেকডোটাল রেকর্ড। ঠিক আছে, তারপরে হচ্ছে রিফ্লেকটিভ জার্নাল। এটি একটি ব্যক্তিগত ডায়েরি, একটি সাধারণত ব্যক্তিগত ডায়েরি সাধারণত কোনো টিচাররা নিজেরাই রাখতে পারেন একটি শিশুর ক্ষেত্রে। তো এখানে কি করেন শিক্ষকেরা শিশুর সাথে তাদের নিজস্ব অভিজ্ঞতা, একজন শিশুর সাথে যখন মেলামেশা করবে একজন শিক্ষক, তার সাথে কথাবার্তার আদান প্রদান করবে এবং তার সাথে বিভিন্ন ধরনের যোগাযোগ রাখবেন। তো সেই যোগাযোগ রাখার পর দেখবেন শিশুটা এই শিক্ষককে কিছু না কিছু বলছে এবং তার আচরণের বিভিন্ন দিক এই টিচারের সামনে প্রকাশিত হচ্ছে। সেই যে জিনিসগুলা যে প্রকাশিত হওয়ার মাধ্যমে নিজস্ব একটি অভিজ্ঞতা হচ্ছে শিক্ষকের, সেই অভিজ্ঞতা, চিন্তা ভাবনা, পর্যবেক্ষণ, সেগুলা একটি ডায়েরিতে, একটি খাতাতে লিখে রাখা, নিজের ব্যক্তিগত ডায়েরি। এটা হচ্ছে ব্যক্তিগত ডায়েরি, টিচার নিজের ব্যক্তিগত হিসেবে সেই ডায়েরিটা রাখতে পারেন। ঠিক আছে, এটি শুধু ঘটনা নয়, বরং সেই ঘটনা সম্পর্কে লেখকের প্রতিক্রিয়া, অর্থাৎ এটি শুধু একটি ঘটনা
কোনো একটি ঘটনা শিশু করে দিল, কোনো একটি কাজ করলো, সেই কাজটি কিন্তু এখানে লিখছেন তেমনটা নয়, বরং সেই ঘটনার সাথে লেখকের যে প্রতিক্রিয়া যেটা ছিল, এই যে রিফ্লেক্টিভ এর জন্য বলা হয়েছে, তো লেখকের যে প্রতিক্রিয়া যেটি ছিল সেটাও কিন্তু এখানে লেখা হয়। বিভিন্ন দিক দিয়ে লেখা হয়, যে ঘটনা করেছে শিশুটি বা শিক্ষার্থীটি সেই ঘটনা লেখা হয়, তার পাশাপাশি শিক্ষকের প্রতিক্রিয়াও লেখা হয়। ঠিক আছে, আর এটা কে লেখেন? একজন শিক্ষক, তিনি ব্যক্তিগত ভাবে একটি ডায়েরি বানান, সেই ডায়েরিতে এইগুলা লিখে রাখেন। আমরা বিভিন্ন সময় দেখি তো অনেক ব্যক্তিরাই তাদের পার্সোনাল একটা ডায়েরি রাখেন, কি করেন কি না করেন। তো আগের দিনে রাখতো, এখনকার সময়ে সেইগুলা বেশি দেখা যায়। ঠিক আছে, তারপরে যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, 7 বছরের ছোট মেয়ে সারার বিকাশ নিয়ে একটি রিফ্লেক্টিভ জার্নাল রাখেন। তিনি একদিন লিখলেন, আজ সারা পার্কে একটি নতুন বন্ধু রাখির সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু লজ্জা পেয়ে পিছিয়ে এলো। আমার মনে হলো আমি তাকে সামনে এগিয়ে দিতে পারতাম, কিন্তু আমি চুপ করে দেখলাম এবং আমি ভাবছি যে আমি কিভাবে তাকে সামাজিকভাবে উৎসাহিত করতে পারি। দেখেছো এই যে জিনিসটা, প্রথম ঘটনা এখানে যে বলা হয়েছে যে শিক্ষকেরা শিশুদের নিজস্ব অভিজ্ঞতা যেটা হচ্ছে, এই যে শিশুদের কাজটি করছে সেটি কিন্তু শিক্ষক মশাই দেখছেন এবং পর্যবেক্ষণ করছেন, এবং তিনি পরবর্তীকালে তিনি চিন্তা করতেন যে কিভাবে তাকে সামাজিকভাবে উৎসাহিত করা যায়। এর মানেটা হচ্ছে শিক্ষকের প্রতিক্রিয়া এখানে লেখা হয় বা প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। ঠিক আছে, তারপরে ক্লিনিক্যাল মেথড। আচ্ছা, ক্লিনিক, ওই যে রোগী দেখার ক্লিনিক আছে না, তো রোগীদের বিভিন্ন ধরনের টেস্ট করা হয়, বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়। এখানে কিন্তু ছাত্রদের পরীক্ষা করা হয়, শুধু পার্থক্যটা শুধু এখানেই। নতুবা এখানে ক্লিনিক যেটা আছে আর রোগী দেখার ক্লিনিক প্রায় একই। এটা মনে রাখার একেবারে সহজ পদ্ধতি হলো, ডাক্তারের যেগুলা ক্লিনিক থাকে বা অন্যান্য যেগুলা ক্লিনিক থাকে মেডিকেল লাইনের, তো সেগুলাতে কিন্তু রোগীদের বিভিন্ন ধরনের টেস্ট করা হয়, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে পর্যবেক্ষণ করা হয়। কিন্তু এখানে স্কুলের যেটা ক্লিনিক্যাল মেথড যেটা আছে, সেই ক্লিনিক্যাল মেথডের মাধ্যমে শিশুকে, একটি শিক্ষার্থীকে টেস্ট করা হয়। তাহলে দেখি আমরা সংজ্ঞাটা দেখি। মনোবিজ্ঞানী বা বিশেষজ্ঞরা প্রশ্ন উত্তর, টেস্ট এবং পরিস্থিতিগত আলোচনার মাধ্যমে শিশুর চিন্তা, সমস্যা, আচরণ বোঝার চেষ্টা করেন। সাধারণত আমরা মনোবিজ্ঞানী বলতে আমাদের শিশুদের জন্য স্কুলের শিক্ষককেই মনোবিজ্ঞানী বলা হয়। তো সেই শিক্ষক মনে করো কোনো ধরনের প্রশ্ন উত্তর বা টেস্টের মাধ্যমে বা কোনো পরিস্থিতিগত আলোচনা, বিভিন্ন ধরনের বাস্তব জীবনের কিছু আলোচনা নিয়ে তিনি শিশুর সাথে আলোচনা কথোপকথন করলেন এবং শিশুকে বিভিন্ন ধরনের প্রশ্ন করলেন, শিশু উত্তর দিল। সেই জিনিসগুলোর মাধ্যমে অনেক কিছু বোঝার চেষ্টা করেন শিক্ষক মশাই। ঠিক আছে, শিশুর মানসিক বা বুদ্ধিগত বিকাশ এবং সমস্যার কারণ বিশ্লেষণ করা, এবং শিশুর মানসিক এবং বুদ্ধিগত বিকাশ যেটা আছে, সেই বিকাশ এবং সেই বিকাশের ক্ষেত্রে যে সমস্যার কারণ আছে, অর্থাৎ বুদ্ধিক বিকাশ কেন হচ্ছে না, তার মানসিক বিকাশ কেন হচ্ছে না, কোন জিনিসগুলো তাকে বাধা প্রদান করছে, সেই জিনিসগুলো খুঁজে বার করা। ঠিক আছে, যেমন একজন শিশু গণিতে ভয় পাচ্ছে, মনোবিজ্ঞানী তাকে বিভিন্ন সহজ প্রশ্ন করে বোঝার চেষ্টা করেছেন কেন সে ভুল করছে, ভয়, মনোযোগের অভাব, না বুঝার সমস্যা ইত্যাদি। একজন মনোবিজ্ঞানী বা একজন দক্ষ স্কুলের শিক্ষক, তিনিও তো একজন মনোবিজ্ঞানী। তো একজন মনোবিজ্ঞানী একটি শিশুকে গণিতের কিছু সহজ প্রশ্ন দিলেন তিনি বুঝার জন্য, যে একটি শিশু অঙ্ক কেন করতে ভয় পায়, কেন সে করতে পারে না। সেই কারণটা হচ্ছে তার ভয়, সে কি ভয় পায় সেজন্য সে করতে পারে না, নাকি তার মনোযোগের অভাব তার জন্য সে করতে পারে না, নাকি বুঝার সমস্যা, কোনটা, কোন সমস্যার কারণে সেই অঙ্ক করার ক্ষেত্রে সে ভয় পায়। এই জিনিসটা তিনি খুঁজে বের করার জন্য এই যে একটি টেস্ট তিনি চালাচ্ছেন। তো এই টেস্টের মাধ্যমে তিনি বুঝতে পারবেন যে এই শিশুটির কোন সমস্যা আছে, ভয় নাকি মনোযোগের অভাব, নাকি বুঝার সমস্যা। যেই সমস্যা হোক সেই সমস্যা তিনি কিন্তু সহজে বুঝে নিতে পারবেন, কারণ এখানে সহজ প্রশ্ন করছেন। তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে আজকের ক্লাসটি আমাদের। তারপরে নেক্সট ক্লাসটি আমরা যত তাড়াতাড়ি সম্ভব হবে আমরা নিয়ে আসবো। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকো, দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে আশা করছি। এবং তোমরা ক্লাস 9, 10 এবং হাইয়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, আর্টস, সায়েন্স এবং বিএ, ডিএলএড, বিএড সহ আসামের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম গুলার যতগুলা ম্যাটেরিয়ালস প্রয়োজন, যতগুলা কনসেপ্টের প্রয়োজন, প্রত্যেকটা কনসেপ্ট আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে এবং আমরা চেষ্টা করব সবসময় তোমাদেরকে সহজ ভাষায় সেগুলো আমরা বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে।